ভার্সিটি যাচ্ছিলাম বাসে করে। আমি বসেছি জানালার পাশের সিটে। আর আমার পাশে কে বসেছে তা এখনো খেয়াল করা হয়নি। ভার্সিটি যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে। কানে হেডফোন গজিয়ে গান শুনছি। এমন সময় পাশে তাকিয়ে দেখি আমার পাশে এক মেয়ে বসা। ওরে শালা, এটা মেয়ে না একটা পরী বলা চলে। এত সুন্দর কোনো পরী থুকু মেয়ে হয় আমার জানা ছিল না। আমি বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ মেয়েটি বলে উঠল, আপনি এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখেননি জীবনে? দেখে তো ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে, কিন্তু হাব ভাব দেখে তো মনে হচ্ছে বখাটে। না, এত অপমান সহ্য হয় না আর। আমি মেয়েটিকে বললাম, আসলে আপনি দেখতে সুন্দর, তাই বারবার আপনাকে দেখে যাচ্ছি। ছি, লজ্জা করে না পর্নারীকে দেখতে? আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছেন, সৌন্দর্য না দেখলে তো পাপ হবে। অসভ্য কথাকার। হুম, আপনার মুখে ডাকটা অনেক মিষ্টি লাগছে। মেয়েটি আর সহ্য করতে না পেরে বাস কন্ট্রাক্টরকে ডেকে বলল। এই বাস থামান। কন্ট্রাক্টর এসে বলল, কিছু কি হয়েছে ম্যাম? আমি নেমে যাব। কেন ম্যাম? বাসে বখাটে অসভ্য ছেলের অভাব নাই তাই। কে কি করেছে আমাকে বলেন। এই রে সেরেছে, এখন যদি আমার নাম বলে তাহলে তো বাসের সবাই আমার উপর ক্ষেপে চাপে। কিন্তু মেয়েটি আমাকে ভুল প্রমাণিত করে বলল। আমাকে নামিয়ে দাও, আমি রিক্সা করে চলে যাব। সে নেমে গেল। মনটা খারাপ হয়ে গেল। লাইফের প্রথমবার কোনো মেয়ের উপর ক্রাশ খেলাম। শুধু ক্রাশ না, প্রেমে পড়লাম। তাও তার ঠিকানাটা জানা হলো না। হলো কি, উল্টো ঝগড়া। না, আমাকে ওই মেয়েটার পরিচয় জানাই লাগবে। আমি কন্ট্রাক্টরকে ডেকে বললাম, মামা, এখন যে মেয়েটি নেমেছে সে কি প্রতিদিনই বাসে যাতায়াত করে? যাই না ভাই, আজকে প্রথম দেখলাম। ও যাক, আমি ভার্সিটি চলে আসলাম। আমি মেঘ, অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট। মা বাবার দুই মাত্র সন্তান। আমার ছোট একটা বোন আছে যে আমার ভালোবাসা ভাগ করে। যাক, ভার্সিটিতে ঢুকতে যাব তখনই কারোর সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি ক্রাশ থুক্কো, বাসে সেই সুন্দরী মেয়েটা। আমাকে দেখে রেগে গিয়ে বলল, ছি ছি, লম্পট দেখেছি কিন্তু আপনার মতো না। আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন, অসভ্য কথাকার। এই বলে সে হনহন করে হেঁটে চলে গেল। আমি ক্লাসরুমে চলে এলাম। মাথায় শুধু মেয়েটির কথাই ঘুরপাক খাচ্ছে। যাক, ক্লাসে এসে পেছনের সিটে বসে বন্ধু রাফির সাথে বসে পড়লাম। আজকে নাকি নতুন স্যার নাকি ম্যাডাম আসবে, তাই ক্লাসের সবাই ওনাকে ওয়েলকাম জানানোর জন্য ক্লাসরুমটা সাজিয়েছে। এত আধিক্যতা কেন করে বুঝি না। স্যারই তো এসে কি করবে, পড়িয়ে পড়িয়ে প্যারা দিবে, এই আর কি। প্রথম ক্লাসটাই নাকি নতুন স্যার বা ম্যাডাম, সে যাই হোক, এতে আমার কি? আমি তো আর ক্লাসে মনোযোগী না। তো কিছুক্ষণ পর কেউ একজন আসলো আর সব স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। আমি বসে বসে মোবাইল টিপছি। প্রিন্সিপাল আমাকে দেখে বলল, এই বেয়াদব, স্যার আসছে দেখো না। সরি স্যার। ওমা, আমার সামনে তাকিয়ে দেখি আমার ক্রাশ প্রিন্সিপালের সাথে দাঁড়িয়ে। ওকে দেখে আমার হার্টবিটটা বেড়ে গেল প্রচুর পরিমাণে। আমি হাঁ করে তাকিয়ে আছে দেখে রাভি বলল, কিরে কি দেখি শাক করে? মামা, ওই মেয়েটাই আমার ক্রাশ। কি অবশেষে যে একটা ক্রাশ খেলি, তাও আবার ম্যাডামের উপর? আল্লাহ, তুমি আমার উঠায় নাও। আরে চুপ কর, আগে ম্যাডাম থুকু ক্রাশের কথা শুনি। নতুন ম্যাম মানে ক্রাশ, নিজের পরিচয় দিচ্ছে। হাই স্টুডেন্টস, আমি মায়া, তোমাদের নতুন ম্যাম। আমি সদ্য পাশ করেই বেরিয়েছি, ঢাবি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ক্লাসের নামটা কিন্তু সেই মায়া। মনটাই জুড়ে যায় আর গলার আওয়াজটাই সেই রকম মিষ্টি। আমি ম্যামের দিকে হা করে তাকিয়ে আছি। ম্যাম এইটা দেখতে পেরে আমাকে বলল, এই ছেলে, এদিকে এসো। ওনাকে ডাকতে দেখে আমি ভয়ে চুপসে গেলাম। আমি কাছে কাছে তার কাছে গেলাম। আমাকে দেখে বলল, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? না ম্যাম, এমনি। ম্যাম প্লিজ সকালের জন্য আমাকে ক্ষমা করে দেন। দিব দিব, দাঁড়াও এখানে। ম্যাম আবার বলতে লাগলো, সো স্টুডেন্ট, আমরা আজকে কোনো ক্লাস করব না। আজকে পরিচিত হব, তবে নর্মালি না, একটা গেমের মাধ্যমে। সবাই খুশিতে বলতে লাগলো, ওকে ম্যাম। তো গেমটা হচ্ছে, সবাই নিজেদের পরিচয়টা একটা পেজে লিখবে। আমাকে দেখে বলল, এই ছেলে, নাম কি? মেঘ। মেঘ সবার থেকে কাগজটা নিয়ে আসবে, তবে কেউ সহজে কাগজটা দিবেন। কাগজের বদলে যে কাগজটা নিতে যাবে তাকে একটা করে থাপ্পড় খেতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে কাগজ থাপ্পড় ছাড়াও দিয়ে দিতে পারো, এইটা তোমাদের উপরে নির্ভরশীল। তো সবাই লিখতে শুরু করো। কাগজ দিবে মেঘ। আমি ম্যামের দিকে তাকালাম। ম্যামের ঠোঁটে হাসি দেখতে পেলাম। তাহলে কি ম্যামের সব ইচ্ছে করেই করছে? আমি রাগ করে বললাম, এত স্টুডেন্ট থাকতে আমি কেন কাগজ উঠাবো?
তোমাকেই কিমের জন্য বেস্ট মনে হলো। কি বলো সবাই? সবাই আমার দিকে তাকিয়ে বলল। ঠিক ম্যাডাম। আমি বুঝতে পারলাম আজকে আমার গালের পাওয়াটা বাঁচবে। সবাই রে জ্বালানোর প্রতিশোধ আজ আমার উপর দিয়ে নেবে। সবার লেখা শেষ। ম্যাম বলল, যাও এবার খাতা নিয়ে আসো। আমি প্রথমে গেলাম রাফির কাছে। সে আমাকে জোরে একটা থাপ্পড় মেরে কাগজটা দিল। এইভাবে সবাই থাপ্পড় মেরে কাগজ দিল। এত করে বললাম টিট দিব, এই দিব সেই দিব, কিন্তু না সবাই থাপ্পড়ের বদলেই থাপ্পড় দিবে বলল। শালা এক একটারে আমি দেখে নিব। যাক, কাগজগুলো তুলে ম্যামকে জমা দিতে গেলাম। ম্যাম কাগজ জমা নেওয়ার সময় হেসে হেসে বলল, কেমন লাগলো মেঘ সাহেব? আর কোনোদিন বাসে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে এর চেয়েও খারাপ অবস্থা হবে। আমি রাগে গজগজ করতে করতে নিজের সিটে আসলাম। এসে রাফিকেই দিলাম কয়েকটা ধাকে। মায়ের খেয়ে সে বলল, দোস্ত মারিস কেন? তোর কাছ থেকে থাপ্পড় খাবো আশা করিনি। শালা অনেকদিন তোকে মারি না, তাই হাত পরিষ্কার করে নিলাম। তাহলে আসতে মারতে পারতি। আমি ওই শাকচুনি ম্যামকে দেখে নিব। ক্লাস হয়েছে তো কি হয়েছে, ওরে আমি বোঝাবো যে যতই টেবিল হোক আমিও ফাজিলের সর্দার। পরের দিন বাসে করে আসছিলাম। প্রায় 2টা স্টেশন পেরিয়ে আসলাম। পাশে আমার বান্ধবী নীরা বসে আছে, কিন্তু ম্যাডাম এখনো বাসে উঠলো না। আচ্ছা, ম্যাডাম কি প্রতিদিন একই সময় আসবে? পরের স্টেশনে বাস থামলো না, এবারও ওঠেনি। মনে হয় ম্যাডামের বাড়ি এখানে না। বাস ছাড়তে শুরু করলো। এমন সময় কন্ট্রাক্টর বাস আবার থামালো। আর একটা মেয়ে উঠলো বাসে, কলাপাতা রঙের শাড়ি পরা। আমি হাঁ করে তাকিয়ে আছি। আরে এটা তো মায়া ম্যাডাম, মানে ওই ডেভিডটা। ওরে কিভাবে শিক্ষা দেব? ওরে দেখলেই তো মনটা শুধু ছটফট করে ওঠে। যাক, মায়া উঠে আমার সিটে বসা দেখে একটু রাগি লুকে তাকালো। তারপর সামনে একটা সিটে বসে গেল। তারপর সারা রাস্তায় আমি তার কথাই ভাবছিলাম। বাস থেকে নেমে ক্লাসরুমে চলে আসলাম সোজা। ক্লাসে এসে আর আমি বন্ধুগুলোর সাথে আড্ডায় মেতে উঠলাম। তবে মাথায় একটা চিন্তা, ক্লাসের সবাইকে থাপ্পড় মারার শাস্তি ভোগ করতে হবে। আমি আর রাফি রুমে বসে আছি। রাফিকে গালটাতে একটা ইঁদুর আনতে বলেছিলাম, সাথে করে হারামিটা নিয়ে এসেছে। প্রথম ক্লাস মায়া ম্যাডামের। আরে শালার প্রতিশোধ চাইলে একসাথেই নিয়ে নিতে পারবো। মায়া ম্যাডাম ক্লাস শুরু করেছেন। বারবার রাগী লোক নিয়ে আমার দিকে তাকাচ্ছেন তিনি, কিন্তু আমি তো এখনো কিছু করিনি। তবে হ্যাঁ, এখন করব। আমি রাফিকে ইশারা দিয়ে ইঁদুরটা ছেড়ে দিতে বললাম। যেই ভাবা সেই কাজ, চোরের সাথে পাটপাড়ি করা। এবার বুঝবে মজা। প্রথমে ইঁদুরটা গেল ক্লাসের 6 প্যাক বয় রাকিব তার কাছে। সে ইঁদুরটা দেখে ভয়ে চিৎকার দেয়। তারপর বাকি ছেলে মেয়েরাও ভয় পেয়ে চিৎকার দেয়। ইঁদুরটা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আস্তে আস্তে মায়া ম্যাডামের কাছে গেল। মনে করেছিলাম মায়া ম্যাডাম ভয় পাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ম্যাডাম ইঁদুরটাকে বাইরে বের করে দিয়ে বলল, এত বড় ছেলে মেয়ে হয়ে ইঁদুরকে ভয় পাও? লজ্জা করা উচিত তোমাদের। বাই দ্য ওয়ে, ইঁদুরটা এখানে এলো কি করে? রাকিব দাঁড়িয়ে পড়ল। ম্যাম, এইটা ওই ফাজিল মেয়ে কিনেছে। আমি রাকিবকে বললাম, হাব্বে হালা, তুই আমাকে এই ইঁদুরটা আনতে দেখেছিস? আর কিছু বলতে যাব তার আগে মায়া ম্যাডাম রাগে গজগজ করতে করতে আমার কাছে এসে বলল, এত বড় হয়েছো কিন্তু জ্ঞান বাড়েনি। নিজেকে কি ফাজিলের সর্দার মনে করো? অনেক বড় মনে করো? যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, যাও, গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। আমি বেরিয়ে আসলাম। না, এই টেবিলটাকে শিক্ষা দিতে হবে। ক্রাশ বলে যে ছেড়ে দিব তা কিন্তু না। ম্যাডাম একটিবারও জানতে চায়নি ইঁদুরটা কে ছেড়েছে। কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে দোষী বানিয়ে শাস্তি দিল। না, প্রথমে ওই রাকিবকে শাস্তি দিতে হবে, তারপর ম্যাডামকে। পাইছি। ক্লাস শেষে সবাই বেরোচ্ছে। এমন সময় আমিকে রাকিবকে জড়িয়ে ধরে বললাম, দোস্ত সরি। কিন্তু কেন? এমনি। রাকিব হাঁটতে শুরু করলো। সবাই তাকে দেখে হাসে। তার পিঠে একটা কাগজ লাগানো, কাগজে লেখা আছে সে একটা গাধা। এইটা বলে সবাই হাসে। রাকিব এদিক ওদিক তাকাচ্ছে, বারবার তার প্যান্ট আর শার্টের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে পেছন থেকে তার এক বন্ধুকে সে জিজ্ঞেস করলো, কি রে, সবাই আমাকে দেখে হাসছে কেন? তোর পিছনে লেখা কাগজটা পড়ে হাসছে। কি কাগজ? ওই বন্ধুটা কাগজ নিয়ে রাকিবকে দেখালো। রাকিব কাগজটা পড়ে রেগে গিয়ে আমার কাছে আসলো। আমাকে এসে বলল, শালা, তোকে আমি ছাড়বো না, আজকে তোকে জানে মারবো। আমাকে ধরতে পারলে তবে তো। এটা বলেই দিলাম তোর। রাকিব আমার পেছন পেছন দৌড়াচ্ছে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম। ধাক্কার জোর সামলাতে না পেরে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে বললাম,
কি রে চোখ নাই? এইটা বলে মানুষের দিকে তাকালাম। শালার আজকের দিনটাই খারাপ। এটা যে মায়া ম্যাডাম। আমি ম্যাডামকে বললাম, সরি ম্যাডাম, আমি আসলে, এই বলে দৌড় দিতে যাব, তখনই ম্যাডাম বলল, ভদ্রতা বলতে কিছুই শেখনি তাই না? একটা মানুষ মাটিতে পড়ে গেলে যে তাকে হাত বাড়িয়ে দিয়ে তুলতে হয় এটাও জানো না? সরি ম্যাম। আমি হাতটা বাড়িয়ে দিলাম। ম্যাডাম আমার হাতটা ধরে উঠল। এই প্রথম কোনো মেয়ের হাতের স্পর্শে পেলাম। কি নরম আর সফট হাত ম্যাডামের। আমি তাকে উঠিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় ম্যাডাম বলল, ফাইজলামি ছেড়ে দাও, এখন থেকে ফাজলামি করতে পারবে না। আমি ফাজলামি ছাড়বো না, আপনি টেবিলগিরি ছেড়ে দেন। কি বলবে তুমি? এই রে মুখ ফসকে বেরিয়ে গেছে। মেয়ে তুই ভাগ, না হলে তোর কপালে দুঃখ আছে। আমি একটা তোর দিলাম, একেবারে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু তোমার পেতনিটা কোথায়? সে এখনো কলেজেই। এতক্ষণ কি করছে? ক্লাস আছে নাকি? যাও ওকে নিয়ে আয় বাবা। আচ্ছা যাচ্ছি। আমি বাইকটা নিয়ে কলেজের সামনে গেলাম। ক্যাম্পাসে যাওয়ার সময় বাইকটা নিয়ে যায় না, কারণ বাসে করে যাওয়ার মজাই আলাদা। আর এখন তো আরো মজা। আমি বিগত 10 মিনিটের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু পেটনিটার আসার নামগন্ধ নেই। ওই তো বের হয়েছে জান্নাত। ও হ্যাঁ, জান্নাত আমার বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জান্নাতের সাথে তার বান্ধবী মুস্কানকেও দেখতে পাচ্ছি। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? তোর মতো পেতনিকে কে নিতে আসবে? মা বলেছে তাই আসছি। কি? আমি পেতনি? কুত্তা! আজকে তোকে যদি আব্বুর হাতের মার না খাওয়াই তাহলে আমার নামও জান্নাত না। পাশ থেকে মুস্কান হেসে বলল, আরে রাস্তায় এসব কি করছিস তোরা? তোর বান্ধবীকে পেতনি বলছে আর তুই হাসছিস? আরে চল এবার। জান্নাত আমার বাইকে উঠে বসলো। আমি গাড়ি স্টার্ট দিয়েছিলাম, তখনই জান্নাত বলল, ভাইয়া মুস্কানকে একটু নামিয়ে দিবি, ওর বাসা কাছেই। আমি কিছু বললাম না। মুস্কানও উঠে বসলো। মুস্কানকে নামিয়ে দিয়েছিলাম, এমন সময় দেখি মায়া ম্যাডাম রিক্সা করে যাচ্ছে, আর আমার দিকে এক মনে তাকিয়ে আছে। চোখগুলো খুব প্লা ছিল, হয়তো ডেকে আছে। রিক্সা থেকে যতক্ষণ দেখা যায় আমাকে দেখেছে। আমি মুস্কানকে নামিয়ে দিলাম। মুস্কান বলল, এই জান্নাত, তোর ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চল। না আজ না, অন্য একদিন আসবো। প্লিজ। সরি আজকে না। আচ্ছা আল্লাহ হাফেজ, কালকে কলেজে দেখা হবে। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, এমন সময় গাড়ির কাছে দেখি মুস্কান আমাকে দেখে মুচকি মুচকি হাসে। আমি হাসার কারণটা বুঝলাম না। জান্নাতকে নিয়ে গাড়ি চালাচ্ছিলাম, এমন সময় জান্নাতকে বললাম, আচ্ছা তোর বান্ধবী আমাকে দেখে মুচকি হাসলো কেন? ও মা, একটা মেয়ে কখন মুচকি মুচকি হাসে জানোস না? না। প্রেমে পড়লে। তোর বান্ধবী কার প্রেমে পড়েছে? তোর। আমি গাড়িটা জোরে ব্রেক করলাম। বোন বলল, এভাবে গাড়ি থামালি কেন? কি বললি তুই? হ্যাঁ, মুস্কান তোকে ভালোবাসে, আর মুস্কানকেও আমার ভাবি হিসেবে অনেক ভালো লাগে। বিয়ে করে নে ওকে। ছি, তোর বান্ধবী মানে আমার বোন। থাক, জ্ঞান দিতে হবে না, চল এবার। আমি গাড়িটা স্টার্ট দিলাম। জান্নাত আবার বলল, ভাইয়া মুস্কান কিন্তু অনেক ভালো মেয়ে। তো? অনেক সুন্দর, তো অনেক রূপবতী, গুণবতী। আচ্ছা এসব আমাকে বলছিস কেন? ওর সাথে প্রেম করার জন্য। থামবি এবার নাকি থাপ্পড় খাবি? প্রেম কর ওর সাথে, বিয়ে আমি দিব। জান্নাত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কি? কিছু না। আচ্ছা। জান্নাতকে বাসায় পৌঁছে দিয়ে আমি রুমে চলে এলাম। হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রথমে রিসিভ করলাম না, অচেনা নাম্বার বলে। পরপর আরো কয়েকবার কল দিল। বিরক্ত হয়ে ফোনটা ধরে বললাম, কি সমস্যা কি আপনার? বারবার কল দিচ্ছেন কেন? ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, কুত্তা, তোর সাহস তো কম না, গাড়িতে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করিস। এবার বিরক্তিবোধটা আরো বেড়ে গেল। আমি মেয়েটিকে বললাম, আপনি কে? আর আমি মেয়ে নিয়ে ঘুরবো কি ঘুরবো না এটা আমার বিষয়। এই কুত্তা, তোর হাত পা ভেঙে আমি পঙ্গু করে দেবো, লুচ্চামি করে বন্ধ কর। আপনি কে? শালা, আমি তোর হবু বউ। আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করছেন। চুপ কর কুত্তা, লিমিট তুই ক্রস করেছিস। আজকের পর যদি আর কোনোদিনও কোনো মেয়েকে তোর বাইকের পিছনে বসা দেখি না, তাহলে তোর খবর আছে। আরে মনে হচ্ছে পাবনা থেকে ছাড়া পেয়ে এসেছেন। কি যা তা বলছেন? কে আপনি? আর আমি 100 বার মেয়ে নিয়ে ঘুরবো, এতে আপনার কি? শালা লুচ্চে, তোরে ভালোবাসো বলে এতক্ষণ সহ্য করে আছি, নাহলে হাত পা ভেঙে দিতাম। আরে জানতো, দেখে কি করতে পারেন। তুই কিন্তু আমার রাগ বাড়িয়ে দিচ্ছিস। আরে রাখেন আপনার ফোন। এই বলে ফোনটা কেটে দিলাম। আরে চিনি না জানি না কল দিয়ে হুমকি দেয়।
আবার বলে ভালোবাসি। এটা কোন ধরনের ভালোবাসা? আমি ফ্রেশ হয়ে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে যাই আড্ডা দিতে। বন্ধু মহলে গিয়ে দেখি রাফি, রাহাত, সিয়াম সবাই এসেছে। আমাকে দেখে রাহাত বলল, আরে মায়া ম্যাডামের জামাই আসছে, দেখ দেখ সবাই। ফার্স্ট থেকে সিয়াম বলল। শালা, তো ম্যাডাম বিয়ে করবে তাতে আমার কি? আমি তাদের বললাম, আব্বে হালারা, তোদের ভাবিকে নিয়ে ভদ্রতার সাথে কথা বল, তোদের ফিউচার ভাবি সে। রাফি বলল, কইছে তোরে, তোরে দেখলে ম্যাডামের গা জ্বলে, আর তোরে করবে বিয়ে? আরে দোস্ত, এইটা হচ্ছে ভালোবাসার প্রথম ধাপ। এবার বল আমায় হেল্প করতে পারবি কিনা। কি হেল্প? ম্যাডামের বিষয়ে সব ডিটেলস এনে দে। দোস্ত, মায়া ম্যাডাম খুব সিধে সাধা, মাত্র পড়ালেখা শেষ করছে। কই থাকে তুই জানিস? মায়ের বাসায় তার মা বাবা আর একটা ছোট বোন আছে। ছোট বোনটা এখন কলেজে পড়ে। কোন কলেজে জানা নেই। বাবা রিটায়ার্ড আর্মি অফিসার, মা গৃহিণী, আর মায়ের ফেসবুক আইডি হচ্ছে অস্পর্শী মায়া। ম্যাডামের সম্পর্কে আর কিছু জানি না। আব্বে হালা, এত ডিটেলস কিভাবে জানলি? শালা, জীবনে প্রথম ক্র্যাশ খেলি, আর বন্ধু হয়ে বন্ধুর ক্র্যাশের ডিটেলস রাখবো না তো এটা কি করে হয়? দোস্ত তোরা সেরা। থাক ভাবনা দিয়ে, এবার রেস্টুরেন্টে চল। আমার পকেট খালি। তোর পকেট খালি হলেও আরো খালি করব। চল এবার। শালারা সবাই আমার 3000 টাকা হজম করে নিল। কি পেটুক বন্ধুরে আমার, কিন্তু তাদেরকে অনেক ভালোবাসি। বন্ধু কি তাদের না দেখলে বুঝতেই পারতাম না। সবার থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে একটু ফেসবুকে ঢুকলাম। তখনই দেখি একটা নতুন আইডি থেকে রিকোয়েস্ট আসলো। আইডির নাম মেঘা চৌধুরী। প্রোফাইলে একটা হাতের ছবি, আর ছবিতে লেখা আছে মেঘ। আমি অ্যাভয়েড করলাম। তখনই মোবাইলে সেই অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করার সাথে সাথেই বলল, কিরে, আমার ফেসবুক রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করিসনি কেন? আপনার সমস্যা কি? হ্যাঁ, কি আপনি? কি আপনার পরিচয়? কি চান আমার থেকে? তোকে চাই, তোকে ভালোবাসি। আমি আপনাকে চিনি না, ভালোবাসা তো দূরে কথা। চিনবি, আগে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট কর। না, করব না। তোরে আমি আমাকে কি? কাঁচা চিবিয়ে খাবো। আচ্ছা, আপনি কে সেটা তো আগে বলুন। সময় হলে চিনতে পারবে, আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। সরি। আমি ফোনটা কেটে দিলাম। তারপর ফেসবুক থেকে লগ আউট করে বেরিয়ে গেলাম। পরের দিন ক্যাম্পাসে ঢুকেছি, এমন সময় বন্ধু নীলা আমাকে ডাক দিল। আমি নীলার কাছে গেলাম। কি খবর দোস্ত? ভালো। তোর? আমি ভালো নাই রে। কেন রে? আরে ওই মায়া ম্যাডামকে কিভাবে পটাবো সেটা বুঝতে পারছি না। হারামি ম্যাডামের সাথে প্রেম করবি? প্রেম করার মানুষের কি অভাব হয়েছে? অভাব হয়নি, কিন্তু মায়ার অভাব হয়েছে। সত্যি মায়া আমি হারাতে চাই। নীলা আর কিছু বলল না। ওর মুখটা কালো হয়ে গেল। আমি নীলাকে বললাম, কি রে, কি হয়েছে রে তোর? কিছু না। তাহলে ক্লাসে চল। আমি আর নীলা একসাথে ক্লাসে গেলাম। এই সেরেছে। ক্লাস শুরু হয়ে 10 মিনিট চলে গেল। আমি এখনো বাইরে। আমি আর নীলা দরজার সামনে এসে দেখি মায়া ম্যাডাম ক্লাস নিচ্ছেন। উফ, কি যে সুন্দর লাগছে। সুন্দর করে হিজাব করে এসেছে, বোরকা পরা, কিন্তু মুখটা দেখা যাচ্ছে, তাই একটু রাগ হলো। এত পর্দা যখন করতে পেরেছে, তাহলে আর একটু করে মুখটা ঢেকে আসলে কেমন হতো? আমি আর নীলা একসাথে বললাম, ম্যাম আসবো? ম্যাডাম আমার আর নীলার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, ভার্সিটিতে কি প্রেম করতে আসো? জি ম্যাম, বুঝতে পারলাম না আপনার কথা। এত লেট কেন? ম্যাম না মানে এটা তোমার বাসা না যে যখন ইচ্ছে তখন ক্লাসে আসবে, যখন ইচ্ছে তখন চলে যাবে। এটা ক্লাস, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকো। আর তুমি, তোমার নাম কি? পাশ থেকে নীলা বলল, জি ম্যাম, আমার নাম নীলা। তুমি ভিতরে আসো। আর মেঘ, তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। মাথাটা গরম হয়ে গেল। নীলাও তো দেরি করেছে, তাহলে ওকে কেন ভিতরে যেতে বলল? ম্যাডাম দেখি ক্লাসে মনোযোগ দিল। আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছি, কিন্তু ওনার চোখগুলো লাল হয়ে আছে, হয়তোবা রেগে আছে। ইস, আবার প্রেমে পড়ে গেল। কোনো মতে ক্লাস শেষ হলো। ক্লাস শেষে ম্যাম বেরিয়ে যাওয়ার সময় বলল, পরের বার থেকে আর দেরি যেন না হয়। আমি কিছু না বলে ক্লাসে ঢুকে গেলাম। ক্লাসে গিয়ে রাফির কাছে গেলাম। রাফিকে বললাম, দোস্ত, মায়া ম্যাডামের থেকে প্রতিশোধ নিতে হবে। কিসের প্রতিশোধ? আরে বাল, উনি আমায় দাঁড় করে রেখেছেন, এটার প্রতিশোধ। কি করবি বল? শোন তাইলে। আমি রাফিকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। রাফি কল দিল মায়াকে। আমি কথা বলছি। কেমন আছো মায়া? জি ভালো। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আপনার একজন প্রেমিক, প্রফেশনাল প্রেমিক। অসভ্যের মতো কথা বলছেন কেন? আর নিজের পরিচয় দেন, না হলে ফোন রাখেন। আচ্ছা, আজকে কলেজ ছুটির পর বাস স্টপে দাঁড়াবেন, আমি আসবো। হ্যালো হ্যালো, কে আপনি?
আমি ফোনটা কেটে দিলাম। রাফিকে বললাম, দেখ আজকে ওকে দাঁড় করায় রাখবো। হুম। ক্লাস শেষে আমি বের হচ্ছি, এমন সময় নীলা এসে বলল, মেঘ, বল। কিছু কথা আছে। পরে শুনবো, আগে মায়া ম্যাডামকে একটু শাস্তি দিই। চল রাফি, আসি দোস্ত। আমি চলে আসলাম। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি আর রাফি লুকিয়ে ম্যাডামকে কল দিলাম। কল ধরার সাথে সাথে ম্যাডাম বিরক্তি নিয়ে বলল, কই আপনি? এই তো আসেছি, 5 মিনিট অপেক্ষা করেন। হুম। 5 মিনিট বলে আমি ম্যামকে আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম। ম্যামের মুখ রোদে পুরোই খারাপ হয়ে গেল। না, এবার ম্যামকে আর দাঁড় করিয়ে রাখা ভালো হবে না। আমি আস্তে আস্তে ম্যামের পেছনে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম কার জন্য অপেক্ষা করছেন? এটা তোমার না জানলেও চলবে। যার জন্য অপেক্ষা করছেন সে আসে না। মানে? মানে খুব সহজ, আপনি আমাকে দাঁড় করায় রেখেছেন, আমি আপনাকে। তাহলে এসব তোমার প্ল্যান? তোমাকে আমি? কিছুই করতে পারবেন না। এটা বলে দিলাম একদর। পেছন থেকে ম্যাম রাগে গজগজ করতে করতে কিছু একটা বলল। আপনি যদি ডেভিল হন, আমিও ফাজিল কিং। বাসায় আসলাম। বাসায় ঢুকে দেখি জান্নাত আর তার বান্ধবী মুস্কানকে নিয়ে আড্ডা দিচ্ছে। মুস্কান আমাকে দেখে একটু লজ্জা পেল। শালার কি ঢং! জান্নাত আমাকে দেখে বলল, ভাইয়া আয় আমাদের সাথে আড্ডা দে। তোদের সাথে আড্ডা দিতে যাব কেন? আরে আয়। আমি বসলাম। জান্নাত কথা বলেই যাচ্ছে। পাশ থেকে মুস্কান বলল, কেমন আছো মেয়ে? জি ভালো। ওয়েট ওয়েট, কি বললে তুমি? কেমন আছেন জিজ্ঞেস করছি। না, তুমি আমার নাম ধরে ডেকেছ। আপনি ভুল শুনছেন। না, আমি ঠিকই শুনেছি। ভাইয়া তুই ভুল শুনেছিস, যা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আমি ফ্রেশ হতে আসলাম। মুস্কান মেয়েটা সুবিধার মনে হচ্ছে না। জান্নাতের সাথে কথা বলে ক্লিয়ার করতে হবে। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মুস্কান আমার রুমে। ওকে দেখে ঘাবড়ে গেলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি চাই? কিছু না, একটু রুমটা দেখছিলাম। দরকার নাই, যাও নিচে যাও। মুস্কান চলে গেল। আমি নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার পাশে বসে আছে। আমি ওকে দেখে বললাম, কি হয়েছে? মুস্কানের চিঠির জবাব কি? কোন চিঠি? নাকামো করবি না। কোন চিঠির কথা বলছিস? আরে মুস্কান যেটা বালিশের নিচে রেখেছিল। আমি বালিশের নিচে হাত দিয়ে দেখি একটা কাগজ। কাগজটা করলাম। কাগজে লেখা আছে, প্রিয় মেঘ, প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি। তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। চিঠিটা পড়ে মাথা খারাপ হয়ে গেল। জান্নাত জিজ্ঞেস করলো, কি লেখা আছে ভাইয়া, আর তোর উত্তর কি? তোকে মানা করেছিলাম না ওই মেয়েটাকে প্রশ্রয় না দেওয়ার জন্য? কিন্তু তুই আর আমি ওকে ভালোবাসি না, আমি অন্য কাকে ভালোবাসি। জান্নাত কিছু না বলে চলে গেল। এই প্রথম আমি আমার বোনটাকে মারলাম। ওকে কোনোদিনও আঘাত দিইনি, কিন্তু আজকে আমি ওর গায়ে হাত তুললাম। ছি! আমি জান্নাতের রুমে গেলাম। সে লাইট অফ করে শুয়ে আছে। আমি লাইট অন করে তার পাশে গিয়ে বসে বললাম, সরি বোন, আমি ভুলে থাপ্পড়টা মেরে দিয়েছি। সরি, মাফ করে দে আমাকে। কাঁদিস না বোন, প্লিজ। তোর কান্না সহ্য করতে পারি না আমি। জান্নাত কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক খারাপ তাই না ভাইয়া? না বোন, তুই সবার থেকে বেস্ট। সরি রে। না ভাইয়া আমি সরি, আমি একটু বেশি করে ফেলেছি। না বোন, কিন্তু আমি অন্য কাকে ভালোবাসি যে। কে সে ভাইয়া? কালকে দেখাবো, যাবি আমার সঙ্গে? অবশ্যই যাব, ভাবিকে দেখা লাগবে। এবার কান্না থামা। আমাকে মারলি কেন? সরি রে, লেগেছে তাই না? বল, কি করলে আমাকে মাফ করবি? আমার জন্য ফুচকা, আইসক্রিম আর চকলেট নিয়ে আয়, তারপর মাফ করব। আচ্ছা, আনতেছি। তুই আমার বেস্ট ভাইয়া। থাক, পাম দেওয়া লাগবে না। আমি বোনের জন্য তার অর্ডার মতো সব নিয়ে আসলাম। সে খেয়ে চলেছে। বুঝি না মেয়েরা এত চকলেট আর ফুচকা পাগলি হয় কেন। উত্তরটা জানা থাকলে আমাকে একটু বলিয়েন। পরের দিন বোনকে নিয়ে বাসা থেকে বের হচ্ছে, এমন সময় মোবাইলে সেই অচেনা মেয়েটার কল আসলো। আমি কলটা ধরলাম না, সাথে সাথে মেসেজ আসলো, কুত্তা কল ধর। ওই মেয়েটা নাকি কি কথায় কথায় শুধু রেগে যায়। চিনি না জানি না, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আবার কল আসলো। আমি কলটা ধরে বিরক্তি স্বরে বললাম, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমাকে বারবার কল দেন কেন? আপনার পরিচয় দেন, না হলে আমি কল কেটে দিচ্ছি। তুই কল কেটে দেখ, শুধু মাথা ফাটিয়ে দেব। আপনি কে বলুন প্লিজ। আমি তোমাকে ভালোবাসি মেয়ে, সময় হলেই জানতে পারবে আমি কি। না, এখন বলুন। তোরে না বলেছি না? আচ্ছা ভাই, আমি ফোনটা কেটে দিলাম। আজকে যেহেতু বোনকে নিয়ে যাব, তাই বাইকটা নিয়ে নিলাম।
বাইকের পেছনে বোন বসে আছে। আমি আর বোন ক্যাম্পাসের দিকে যাচ্ছি। গেটের কাছে আসি দেখে মায়া ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। আমার কেমন জানি মনে হলো ম্যাডাম রেগে আছে, প্লাস কান্না করছে। ওনার চোখগুলোর মাঝে আমি স্পষ্ট দেখতে পেয়েছি। ওনাকে এভাবে দেখে আমার বুকে কেমন যেন করে উঠল। কিন্তু ওনার এমন অবস্থা কেন? আমি বোনকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি পার করে আসলাম। গাড়ি পার করে বোনকে নিয়ে রেস্টুরেন্টে বসলাম। এমন সময় নীলা এসে বলল, মেঘ, কি খবর তোর? এই তো ভালো। আমি যদি ভুল না হয় তাহলে এইটা তোর বোন জান্নাত। তাহলে এতদিন তোর মহারানী বোনকে দেখার সুযোগ পেলাম। জানো জান্নাত, আমার সাথে থাকলে সারাদিন শুধু বলে, জানিস নীলা, আমার বোন এমন, আমার বোন এটা করেছে, আমার বোন আমার অনেক কেয়ার করে। পাশ থেকে জান্নাত লাফ দিয়ে উঠে বলে, সত্যি বলছো আপু? আমার এই বাসায় সারাদিন পচায়। কি মেঘ, এইটা কিন্তু ভালো না। আমি কিছুই করি নাই, আমি নির্দোষ। হ ভাইয়া, সব ঢং। তবে হ্যাঁ, তুই আমার বেস্ট ভাইয়া। এটা বলে জান্নাত আমার গাল টেনে দিল। পাশে তাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ফিরতেই সে মুখ ঘুরিয়ে চলে গেল। আমি জান্নাতকে নীলার সাথে থাকতে বলে ক্লাসে আসলাম, প্রথম ক্লাস করতে। অবশ্যই, কারণ হাজার হলেও ভালোবাসার মানুষের ক্লাস। তো ক্লাসের সামনে এসে ম্যাডামকে বলি, ম্যাম আসতে পারি? আরে মেঘ সাহেব যে, আসেন আসেন। বুঝলাম না ম্যাডাম এত ভালো মোটে কেন? না, লক্ষণ ভালো লাগছে না। ম্যাডাম হুট করে বলল, স্টুডেন্টস, আজকে আমরা একটা টেস্ট নিব তোমাদের। আমি টেস্টের কথা শুনে ঢোক গেলতে লাগলাম। আমি শিওর ম্যাডাম কালকের ঘটনাটির প্রতিশোধ নেবে। ম্যাম টেস্ট নেওয়া শুরু করলো। প্রথমে ম্যাডামের খপ্পরে পড়লো রাফি। সে কিভাবে জানি পাশ করে গেল। আরও কয়েকজন পরে আসলো আমার পালা। ম্যাম আমাকে এমন একটা প্রশ্ন করলো যার উত্তর আমি কেন ম্যাডাম হয়তো স্বয়ংও জানে না। আমি পারবো না দেখে ম্যাডাম বলে উঠলো, সারাদিন তো বাইকে করে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করো, আজকে একটা কালকে আরেকটা নিয়ে, কিন্তু পড়ালেখায় একদম জিরো। এত বড় হয়েছো, এখনো কি নিজের ক্যারিয়ারে ফোকাস করবে না? যত সব। ম্যাডামের এমন কথায় রাগ উঠে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে রুম থেকে বের হয়ে গেলাম। রাফি কয়েকবার ডেকেও থামাতে পারেনি। কিছু না জেনে ম্যাডাম এইটা বলবে আমি তা আশা করিনি। বাইকের পেছনে মেয়েটা যে আমার বোন না, ওনাকে আবার দেখাতে হবে ফাজিল কিং মেয়ে কি করতে পারে। আমাকে ভেবে বেরিয়ে যেতে দেখে পুরো ক্লাস স্তব্ধ। সবাই জানে আমি কেমন। ফাজলামো সারাদিন করলেও মেয়েদের সাথে কোনোদিন সম্পর্কে আমি জড়াইনি। ক্লাস শেষে মায়া ম্যাডাম যখন বের হতে যাবে তখনই রাফি ম্যামকে ডেকে বলল, ম্যাম। বলো, নিজের বন্ধুর হয়ে সাফাই দিতে আসবে না? জি ম্যাম, সাফাই অবশ্যই দিব। আপনি যে আমার বন্ধুকে বললেন বাইকে করে সে মেয়ে ঘুরায়, একটা ছেড়ে আরেকটা ধরে, জানেন বাইকে বসা মেয়েটাকে? কে আবার? ওর নতুন প্রেমিকা আর কি? জি না, ওর বোন জান্নাত। মেঘের বাইকের পেছনের সিট শুধু ওর বোনের জন্যই রিজার্ভ। এমনকি আমাকেও বসতে দেয় না। কেউ ওর বাইকের পেছনের সিটে বসতে চাইবে বলে সে বাইক নিয়ে ভার্সিটি আসে না। আর আপনি সেই ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বললেন। আর হ্যাঁ, পুরো ক্যাম্পাসে জিজ্ঞেস করে দেখবেন আজ পর্যন্ত আমার বন্ধু মেঘ কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিংবা প্রপোজাল দিছে কিনা। আসি ম্যাডাম। আমি রাগ করে বোনের কাছে আসলাম। আমাকে রাগ করতে দেখে বোন বলল, কি হচ্ছে রে ভাইয়া? কিছু না। জান্নাত বলল, ভাইয়া দেখবি না? পাশ থেকে নীলা বলল, কি দেখানোর কথা বলছো জান্নাত? মেঘ বলল, কিছু না দোস্ত। জান্নাত আমি তোকে দেখাবো। নীলা আসি এখন, বোনকে দিয়ে আসবো। কিন্তু ভাইয়া এত তাড়াতাড়ি কেন? আর একটু পর। না এখনই যাবি, চল। আমি জান্নাতকে নিয়ে বাইক স্টার্ট দিয়েছি। এমন সময় দেখি মায়া ম্যাডাম জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখটা কেমন ভেজে গেছে। না, আমাকে দুর্বল হলে চলবে না, ওনাকে শাস্তি দিতেই হবে। আমি জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত আমার উপর রাগ করে বলল, ভাইয়া কি হয়েছে তোর? ভাবিকে না দেখিয়ে নিয়ে আসলি যে? অন্য একদিন দেখাবো, যা ফ্রেশ হয়ে খেতে আয়। হুম। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথেই অচেনা মেয়েটির কল আসলো। আবার আমি ফোনটা ধরলাম। খুব বিরক্তি লাগছে, তারপরও বারবার কল দিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ফোনটা ধরে বললাম, আপনার সমস্যা কি? হ্যাঁ, এত কল দিয়ে ডিস্টার্ব করেন কেন? যত সব। সরি। সরি কেন? এমনিতেই। এসব ফালতু কথা বলার জন্যই কল দিয়েছেন? বাই। ফোনটা কেটে আমি নিচে চলে গেলাম। খাইতে ইচ্ছে করছে না। মায়ের উপর অনেক রাগ হচ্ছে। না জেনে সে এইভাবে বলবে না, আমিও তাকে ছাড়বো না। পেয়েছি। মাথায় বুদ্ধিটা আসার পর মুখে একটা ডেবিল মার্কা হাসি আসলো। এবার বুঝি মজা।
পরের দিন কলেজে তাড়াতাড়ি এসে আমার কাজটা সেরে ফেললাম। আজকে ক্লাস শুরুর আগে সবাই আমাকে দেখে অবাক। রাফি তো সবার থেকে বেশি অবাক। সে বুঝে গেছে আমার ফাজিল মাথায় কোনো ফাজিল বুদ্ধি এসেছে, যা আমি কার্যকর করতে এসেছি। যাক, মায়া ম্যাম আসলো। এসে চেয়ারে না বসে আমার কাছে এসে বলল, মেঘ একটু বাইরে আসবে প্লিজ। আমি ম্যামের সাথে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর ম্যাম আমাকে বলল। ম্যামের কথা শুনে মনটা গলে গেল। আমি ম্যামকে বললাম, সরি মেঘ, আমি আসলে না জেনেই কালকে অনেক কথা বলে দিয়েছি। সরি, আমি জানতাম না ওটা তোমার বোন। সরি। ওকে ম্যাম। তারপর আমরা ভেতরে চলে আসলাম। রাফি আমাকে দেখে বলল, কিরে, কি হয়েছে? কালকের জন্য সরি বলেছে। বাহ, প্রেম এখন সরি পর্যন্ত এগিয়ে গেল। আব্বে চুপ কর। ম্যাম এসে বলল, স্টুডেন্ট, আজকে আমরা এই জিনিসটা শিখবো। এটা বলতে বলতে ম্যাম চেয়ারে বসে পড়ল। আর বসার আগে আমি চিৎকার দিতে যাব, তার আগে ম্যাম চেয়ার ভেঙে ধপাস করে নিচে পড়ে গেল। উপস্থিত সবাই ম্যামকে দেখে হাসে। ম্যাম একটু লজ্জা পেল আর আমার দিকে রাগি লোকে তাকালো। ম্যাম জানে এটা আমারই কাজ। উনি কিছু না বলে ক্লাস থেকে চলে গেলেন। শিক্ষার্থীরা হেসেই যাচ্ছে। মনটা আবার খারাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে ম্যামের পেছনে পেছনে কিছু দূর গিয়ে বললাম, ম্যাম। না, থামছে না। আমি আবার ডাক দিলাম, ম্যাম আই এম সরি। এবার ম্যাম পেছনে ফিরল। ওনার চোখে জল। এই প্রথম কেমন জানি নিজেকে দোষী মনে হচ্ছে। আমি ম্যামকে বললাম, ম্যাম আসলে। থাক, আমার উপরে যখন এতই রাগ, তাহলে অন্যভাবেই সেই রাগটা মেটাতে। এভাবে সবার সামনে আমাকে হেনস্থ করার কি দরকার ছিল? সরি মেঘ সাহেব। ম্যাম চলে গেল। আমি ক্যান্টিনে চলে আসলাম। কলেজের ছুটির পর ম্যামের জন্য দাঁড়িয়ে আছি। ওই তো মায়াকে দেখা যাচ্ছে, চোখগুলো ফোলা, হয়তো কান্না করেছে অনেকক্ষণ। আমি ম্যামের সামনে গিয়ে কিটক্যাটের বাক্সটা এগিয়ে দিয়ে বললাম, সরি ম্যাম, আসলে আমি না জেনে। ম্যাম কিছু না বলে বাস কেটে চলে গেল। উনি বাসের জন্য অপেক্ষা করছে। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে বললাম, ম্যাম সরি, প্লিজ মাফ করে দিন। এমন সময় ম্যাডাম যা করলো তা দেখে আমার জান যায় অবস্থা। ম্যাডাম হাত থেকে কিটক্যাটের বাক্সটা নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, কেউ এই ছেলেটাকে ধরেন, ছেলেটা আমার চেইন চুরি করেছে। কথাটা শুনে আমি থবনে গেলাম। আশেপাশের লোকজন এবার ম্যামের দিকে তাকানো শুরু করলো। আমি আল্লাহর নাম নিয়ে দিলাম একদর। কে আর পায় আমাকে? পেছনে তাকিয়ে দেখে ম্যাডাম হাসে আর কিটক্যাটের খোসা ছিলে খাচ্ছে। শালা এইভাবে বদলা নিল, তার উপর আমার চকলেটও খেলো। আমি কোনো মতে যান বাঁচিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমাকে হাঁপাতে দেখে বোন বলল, কি রে ভাইয়া, কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? পাগলা কুকুর পেছনে লেগেছিল। কথাটা শুনে ভেতরের ঘর থেকে কে যেন হেসে উঠল। আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, কি রে, কে হাসে? আমার বান্ধবী মুস্কান। আমি রুমে চলে আসলাম। রুমে আসার পর আমার পিছু মুস্কানও আসলো। এসে দরজার কাছ থেকে দাঁড়িয়ে আমাকে বলল, ভিতরে আসতে পারি? না চাইতেও তাকে আসতে বললাম। এসে আমাকে বলল, আপনাকে ওই দিন একটা চিঠি দিয়েছিলাম, তার উত্তরটা জানতে এসেছি। কি চিঠি? এত ঢং করেন কেন? মুখ সামলে কথা বলুন। আচ্ছা সরি, প্লিজ উত্তরটা বলুন। আপনি যা ভাবছেন তা কখনো সম্ভব না, প্লিজ চলে যান। মুস্কান আমাকে বলল, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়ে, তোমাকে ছাড়া আমি বাঁচব না। প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি না, প্লিজ চলে যান। না, আমি যাব না। আমি চিৎকার করে জান্নাতকে বললাম, জান্নাত তোর বান্ধবীকে নিয়ে যা। জান্নাত দৌড়ে এসে বলল, কি হয়েছে ভাইয়া? তোর বান্ধবীকে নিয়ে যা। কি হয়েছে মুস্কান? মুস্কান কিছু না বলে জান্নাতের সাথে চলে গেল। কি একটা অবস্থা! মাত্র কলেজে পড়ে আর বলে আমাকে ছাড়া মরে যাবে। এসব আবেগ কোচে রাখে। আমি ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলাম। ফেসবুকিং করছি, এমন সময় মেঘা চৌধুরী আইডি থেকে মেসেজ আসলো। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আপনার কথা ভেবে আমাকে কি জোকার মনে হচ্ছে? না, তার থেকেও বেশি। একটা মেয়ে আপনাকে যে দৌড়ানিটা দিল না। আমি অবাক হয়ে বললাম, আপনি এসব জানেন কিভাবে? আরে তোমাকে ভালোবাসি, তোমার সামান্য খবরটুকু রাখবো না তা কি করে হয়? মাথায় ঢুকছে না এই মেয়েটার কাছে আমার এসব খবর যায় কিভাবে। না, আমাকে সাবধান হতে হবে। ফোনের অপর পাশ থেকে মেয়েটি বলল, তারপরও বারবার কল দিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ফোনটা ধরে বললাম, চান্দু, তুমি যা ভাবছো তা কখনোই হবে না। ভাবছি মানে কি ভাবছি আমি? যতই সাবধানে থাকো না কেন, তোমার খবর আমার কাছে থাকবে।
এই রে, এই মেয়েটা কিভাবে আমার কথা বুঝতে পারছে? না, এর সাথে বেশিক্ষণ কথা বলে পাগল হয়ে যাব। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে ফেসবুকে ঢুকলাম, ক্রাশের আইডিতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর রিকোয়েস্ট পাঠাবো কি পাঠাবো না ভাবতে ভাবতে পাঠিয়ে দিলাম। ও মা, সাথে সাথে দেখি অ্যাকসেপ্ট করলো। আমি মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কেন, আমাকে চেনেন না? না তো। তাই এত দৌড়ানোর পরেও বলেন চেনেন না? আচ্ছা আচ্ছা, মেঘ তুমি? হ্যাঁ বলো। আরে শালা, এইটা তো দেখি আমার না চেনার ভাব করছে। এত দৌড়ানোর পরেও আমাকে নাকি চেনে না। আমি বললাম, জি ম্যাম, কেমন আছেন? এই তো অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, কেমন লাগলো এক্সারসাইজ করে? আমাকে দৌড় খাওয়ালেন, সাথে আমার চকলেটও খেলেন। ও হ্যাঁ, চকলেটের জন্য ধন্যবাদ। সরি ম্যাডাম। সরি কেন? সকালের বিষয়টার জন্য। আরে সরি বলার প্রয়োজন নেই। আর তুমি যদি ফাজিল হও তাহলে আমি ডেভিল কুইন। আচ্ছা, আমিও দেখবো আপনি কতটুকু টেবিল। আর পড়ালেখাও একটু মন দাও। মন তো দিয়েই দিলাম। কোথায়? পড়ালেখায়। ভালো। আচ্ছা ভাই, পরে কথা হবে। ম্যাম অফলাইনে চলে গেল। আমিও অফলাইনে চলে গেলাম। নিজের ডায়েরিটা নিয়ে প্রতিদিনের মতো লেখা শুরু করে দিলাম। ডায়েরিটা লেখা শেষ করে ডিনার করে ছাদে চলে এলাম। আকাশে খুব সুন্দর তারার মেলা, হালকা বাতাস বইছে। কেন জানি মায়ের কথা ভাবতে খুব ইচ্ছে হচ্ছে। ভাববো কি তাকে নিয়ে কিছুক্ষণ? ভাবার কি দরকার? সে তো আমার ভাবনা, আমার কল্পনা সবটা জুড়ে দখল করে আছে। তারা দেখায় ব্যস্ত হয়ে গেলাম। ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি অচেনা মেয়েটি। ফোনটা ধরে বললাম, জি বলুন। ওই সময় ফোনটা কেটে দিলেন কেন? এমনিতেই। আচ্ছা, আপনি এমন কেন? কেমন? জানেন, আকাশে কিন্তু খুব সুন্দর করে তারারা খেলা করছে। আপনার কি ইচ্ছে করে না তারা দেখার? না। কেন? খোলা আকাশ আমার ভালো লাগে না। তাই তো ছাদে বসে আকাশ পানে তাকিয়ে আছে। বুঝলাম না। ছাদে বসে বসে কি করেন তাহলে? কেন, আমি তো নিজের রুমে। আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনাকে বলেছিলাম না আপনার প্রতিটা মুহূর্তের খবর রাখি আমি। বাই দ্য ওয়ে, আজকের পর আর ওই মেয়েটা আপনাকে ডিস্টার্ব করবে না। কোন মেয়েটা? ওই মুস্কান মেয়েটি। মানে? ওমা, আপনাকে না প্রপোজ করেছে সে। আপনি জানেন কিভাবে? সত্যি করে বলুন তো, কে আপনি? আপনাকে ভালোবাসি। আপনাকে চিনি না, জানি না, ভালোবাসার কথা আসলো কোথা থেকে? আমাকে চিনতে হবে না, শুধু ভালোবাসলেই হবে। সরি, রাখি। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে আমি রুমে ফিরে আসলাম। না, আমাকে খুঁজে বের করতে হবে কে এই মেয়ে, কেনই বা আমার পিছু লেগেছে, জানা দরকার। পরের দিন ক্যাম্পাসে বসে আছি রাফির সাথে। রাফিকে বললাম, দোস্ত, একটা মেয়ে কল দিয়ে বলে ভালোবাসি। কি বলিস শালা, তোর তো কপাল খুলে গেছে। আরে পুরো কথাটা তো শুনবি আগে। বল। মেয়েটা আমার উপর নজর রাখছে। আমার মনে হয় মেয়েটি আমার পরিচিত। তুই একটা কাজ কর। কি? মেয়েটাকে খুঁজে বের কর। এই নে নাম্বার। ওকে মামা, আমি দেখি। এবার ক্লাসে চল। দুজনে ক্লাসে ঢুকলাম। কিছুক্ষণ পর ক্লাস আসলো ক্লাস নেওয়া শুরু করলো। আমি হা করে ক্লাসকে দেখাই ব্যস্ত। হঠাৎ ক্লাস মানে ম্যাম আমাকে ডাক দিল। মেঘ, জি। এই সলিউশনটা করো। আমি বোর্ডে গিয়ে সবার আগেই সলিউশনটা করলাম। ম্যাম আমাকে বলল, বাহ, এত তাড়াতাড়ি কিভাবে করলে এটা? এটা খুব সহজ সলিউশন। তোমার মাথায় তো অনেক ট্যালেন্ট। তাহলে সারাদিন ফাইজলামি করো কেন? একটু পড়াশোনায় মনোযোগ দাও। চেষ্টা করব। হাজার হলেও আপনি বলছেন। মানে? না মানে, জি ম্যাডাম, আমি চেষ্টা করব। ভালো, যাও এবার সিটে যাও। আমি সিটে চলে এলাম। ক্লাস শেষে ম্যাম চলে গেল। আবার বোরিং লাগা শুরু হয়ে গেল। একটু ক্যান্টিনে যাওয়া দরকার। ক্যান্টিনে ঢুকে বসে যাব এমন সময় দেখি মায়া ম্যাম কোনো এক ছেলের সাথে বসে কফি খাচ্ছে আর হেসে হেসে কথা বলছে। এটা দেখে মাথা পুরোই খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সংযত করে রাগ নিয়ে চলে আসলাম। তার মানে কি ম্যাডামের বয়ফ্রেন্ড আছে? যদি থাকে তাহলে না, কিন্তু আমি এসব ভাবছি কেন? ম্যামের উপর তো শুধু আমি ক্রাশ খেয়েছি, কিন্তু সত্যি কি ক্রাশ নাকি অন্য কিছু? না, আমি পারছি না। আমি বাকি ক্লাস না করে চলে এলাম বাসায় এসে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে দেখি মোবাইলে অনেকগুলো কল, সবকটি অজানা মেয়েটির। প্রথমে বিরক্ত লাগলো, কেন জানি আজকে একটু কথা বলতে মন চাইলো।
আমি কল ব্যাক করলাম, সাথে সাথেই ফোনটা ধরলো। হয়তো আমার ফোনেরই অপেক্ষা ছিল। ফোন ধরেই কান্না করতে করতে বলল, আপনি কোথায় ছিলেন জানেন? কত টেনশন হচ্ছিল। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। কান্না থামান, আমি ঘুমিয়েছিলাম। সরি, আমি সত্যি সরি। সরি কেন? এমনিতেই আপনি আমাকে কষ্ট দিতে ভালোবাসেন, তাই না? আমি আপনাকে কষ্ট দিতে যাব কেন? আপনাকে তো আমি চিনি না। কেন? আমাকে না দেখলে কি ভালোবাসা যায় না? না। একটা কথাই আছে না, যে না দেখলে ভালোবাসা যায় না। আছে। কোথায়? যেখানেই থাকুক না কেন, আগে আপনি আপনার পরিচয় দেন প্লিজ। বললাম তো, আমার নাম মেঘা। সেটা আমিও জানি, এরপর বলেন। এরপর আর কিছুই বলতে পারবো না। কেন? এমনিতেই। আচ্ছা, পরে কথা বলবো, রাখি। আমি ফোনটা কেটে দিলাম। মেঘা আবার কল করতে লাগলো। আমার মন ভালো নাই, কিন্তু কেন সকালে বিষয়টার পর কেন যেন আমার এমন হচ্ছে। আমি তো শুধু ক্রাশই খেয়েছি। তাহলে আচ্ছা, ম্যামের সাথে যে ছেলেটি ছিল সেটি কি তার বিএফ নাকি? ভালো লাগছে না। বাইরে গেলাম ঘুরতে, কিছুক্ষণ একা একা ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু বসে আছে। আমাকে দেখে বলল, কি রে মেঘ, কোথায় ছিলে? আব্বু, একটু বাইরে গিয়েছিলাম। কেন আব্বু? পরশু তো স্বাস্থ্য ভাই অনেকের বিয়ে। কি বলো? অনিক ভাইয়ের বিয়ে আর আমাকে বললো না? আরে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল, তাই তুই আজকেই যাবি বিকালে, আর আমরা সবাই কালকে যাব। আচ্ছা। আমি ব্যাগপত্র গুছিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আমার পাশের সিটটা খালি, হয়তো কেউ আসবে না। যাক, ভালোই হয়েছে। বাস স্টার্ট দিচ্ছে, এমন সময় কন্ট্রাক্টর একটা মেয়েকে আমার পাশে এনে বলল, আপা, এটা আপনার সিট। মেয়েটা আমাকে দেখে একটু বিরক্ত হয়ে বলল, এখানে বসতে হবে আমায়? হ আপা। মেয়েটি কেমন করে যেন তাকালো, যেই তাকানোটা বলে দিচ্ছে সে আমার পাশে বসতে ইচ্ছুক না। তাতে আমার কি? আমি জানালার পাশে সিটটা পাইছি, এটাই অনেক। বাস ছেড়ে আধা ঘন্টা হয়ে গেল। মেয়েটা এবার হাঁপিয়ে উঠেছে। আমি জানি সে কি বলতে চায়। আসলে সে একা না, প্রতিটা মেয়েরাই চায়। আরে ভাই, খারাপ কিছু না, জানালার পাশে সিটে বসে চায় আর কি। আমি মেয়েটিকে বললাম, আপনি চাইলে এদিকে বসতে পারেন। মেয়েটি কিছু না বলে উঠে দাঁড়ালো। তারপর আমি বের হওয়ার সাথে সাথে সে আমার পাশের সিটে খপ করে বসে গেল। আমি তার সিটে বসলাম। তার থেকে থ্যাঙ্কস পাবো আশা করিনি। আমাকে ভুল প্রমাণিত করে মেয়েটি আমাকে বলল, ধন্যবাদ। আমি কিছু না বলে কানে হেডফোন গজে দিয়ে গান শুনতে ব্যস্ত। মেয়েটি রাগ করে জানালার বাইরে তাকিয়ে কিছু একটা বলছে, সেটাও খেয়াল করলাম আর চোখে। আমি মায়ার ভাবনায় মগ্ন, কিন্তু যখনই সকালের বিষয়টার কথা মনে পড়ে তখনই মনটাই খারাপ হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখি বিকাল 5টা বাজে, আরও 1 ঘন্টার মতো লাগবে। আমি মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক চালাচ্ছিলাম। মেয়েটি আমাকে বলল, আচ্ছা, আপনার নাম কি? জি। আমাকে বলছেন? ওমা, আপনি ছাড়া এখানে কেউ আছে নাকি? জি। বলে কি হবে? আপনি তো দেখি অনেক অদ্ভুত মানুষ। কেন? আপনাকে প্রশ্ন করি তাই উত্তর দেন আরেকটা। জি। আমি মেঘ। এবার আমারটা জিজ্ঞেস করবেন না? জি বলুন। কি বলতাম, জিজ্ঞেস না করে বলবো কিভাবে? জি। আপনার নাম কি? আমার নাম ইরা। হুম। আপনার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, আর আপনার কথা বলতে ইন্টারেস্ট হচ্ছে না? সুন্দরী? এই, আপনি হাসছেন কেন? সুন্দরী বলছেন তাই? কেন, আমি সুন্দর না? অবশ্যই না। মেয়েটির আগে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। আমি বললাম, সরি। আপনি হাসেন কেন? না মানে, আমার একটা এলিভিটি আছে। এলিভিটি হচ্ছে যে কারোর সাথে মিথ্যে রাগের অভিনয়টা খুব ভালোই পারি। তার মানে? আপনিও আমার মতো ফাজিল টাইপস, তবে আপনার থেকে কম। না, আমি বেশি। আচ্ছা আচ্ছা, বেশি। তো কোথায় যাবেন? চাচাতো ভাইয়ের বিয়েতে। আপনি? আমিও আমার কাজিনের বিয়েতেই যাচ্ছি। তো কোথায় যাবেন? জামালপুর। আমিও তো যেখানেই যাব। তো কোন ক্লাসে পড়েন? আমি অনার্স লাস্ট ইয়ার। আপনি? আমি নিউ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। কোন ভার্সিটি? ঢাবি। আমিও তো সেখানেই। দেখেন, একই জায়গায় পড়ি, কিন্তু কোনোদিন কেউ কাউকেই দেখিনি। প্রকৃতি আমাদের দেখা হওয়াটাই পূর্ব নির্ধারিত করে রেখেছে, তাই। দেখতে দেখতে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে মেয়েটি বলল, তাহলে ক্যাম্পাসে দেখা হবে। হুম। আপনি বাকিদের থেকেই আলাদা। কেন? আপনার জায়গায় অন্য কেউ হলে নাম্বার খুঁজতো। জি। নাম্বার খোঁজা আমার সম্ভব না। জানি। কিভাবে?
মানুষকে দেখেই বোঝা যায়। হয়তো আসি। আমি বিদায় নিয়ে রিক্সায় উঠলাম। চাচার বাসার গেটের সামনে এসে ভাড়া মেটাচ্ছি, তখনই দেখি মেয়েটা রিক্সা থেকে নেমে আমাকে দেখে বলল, আপনাদের দেখে তো সত্যিই বোঝা কঠিন। নাম্বার না দিয়ে আমার পিছু পিছু চলে আসলেন। এই যে মিস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনাকে ফলো করতে যাব কোন দুঃখে? এইটা আমার চাচার বাড়ি, আর আমার চাচাতো ভাইয়ের বিয়েতে এসেছি। ওয়েট, আপনার চাচার বাসা মানে? অনিক ভাইয়া আপনার? ও আমার চাচাতো ভাই। অনিক ভাইয়া আমার ফুফাতো ভাই। আমাদের ঝগড়া করতে দেখে চাচি বাইরে এসে আমাদের দুজনকেই দেখে বলল, কি রে মেঘ, কি হয়েছে? আরে ইরা, তুই কবে এলি যে? এই মাত্র এলাম ফুপি। আয় ভিতরে আয়। মেঘ আয় বাবা। আমার ইরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে ইরা বলল, সরি, আসলে আমি। থাক, সমস্যা নেই, একটু মিস্টেক হতেই পারে, ইটস ওকে। ধন্যবাদ। আমরা নিজ নিজ রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে চাচিকে বললাম, চাচি খুব খিদা লেগেছে, খেতে দাও। এমন সময় ইরাও এসে চেয়ারে বসতে বসতে বলল, ফুপু খেতে দাও। আরে দাঁড়া দাঁড়া, দিচ্ছি তো। চাচি আমাদের খেতে দিল। পেছন থেকে কে যেন কাঁধে হাত দিয়ে বলল, কিরে ফাজিল, কবে এলি? গলা শুনে বুঝে গেলাম চাচা যান। এই তো চাচা, এখন এলাম, বসেন, খাবার খান। আমি খেয়েছি, তোমরা খাও। তো ইরা মামুনি, কি খবর তোমার? এই তো ভালো ফুপা। তোমার বাবা মা আসবে না? ফুপা বাবা বাইরে আছে, আম্মু কালকেই চলে আসবে। আর মেঘ, তোর আব্বু আম্মু কবে আসবে? তোর বাপটা জীবনেও মানুষ হবে না, কোনো দিনও কোনো কাজে পাইলাম না তাকে। তার একমাত্র বড় ভাইয়ের ছেলের বিয়ে বলে কথা, আর সে কিনা আসেনি এখনো। চাচা আব্বু আম্মুরা কালকে আসবে, আর চিন্তা করতে হবে না, আমি আছি তো। তোকেই সব দায়িত্ব নিতে হবে, তবে কোনো ফাইজলামি করবি না। ইয়েস স্যার, আপনি যা বলবেন। আবার শুরু করলি? খেয়ে নে। আমেরিরা খেয়ে দিয়ে ছাদে গেলাম। আমি মোবাইল নিয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় কল আসলো, মেঘারি কল। আমি কল ধরে বললাম, কি হয়েছে, কি বলেন? আপনি কই গেলেন? আজকে ছাদে দেখতে পেলাম না কেন? আপনাকে বলতে যাব কেন? তোমাকে ভালোবাসি তাই বলবে? জানো না, ভালোবাসার মানুষের সাথে সব শেয়ার করতে হয়। ভালোবাসার মানুষ মানে? আপনি আজারে কথা না বলে ফোনটা রাখেন, এমনিতেই মনটা ভালো না। কেন, কি হয়েছে? প্লিজ ফোন রাখেন, বাই। আমি ফোনটা কেটে দিলাম। এরা আমার পাশে বসেছিল, আমাকে এমনভাবে মন খারাপ করে থাকতে দেখে বলল, কি হয়েছে আপনার? কই কিছু না। আপনার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, বলেন কি হয়েছে? কিছু না, এমনিতেই। কফি খাবেন? আমি বানিয়ে নিয়ে আসছি। এরা কফি বানাতে নিচে চলে গেল। আসলে কফি খাওয়ার ইচ্ছে নাই, ওকে নিচে পাঠিয়ে কিছু সময়ের জন্য একা থাকতে চাই। মাথায় বারবার সকালের বিষয়টা করবার কাছে, না রাফিকে দরকার। সাথে সাথে দিলাম কল। কল ধরে বলল, কি রে, কি হয়েছিল তোর? সকালে এইভাবে চলে আসলি, আর বিকেলেও আসিস নাই আড্ডা দিতে? আরে আমি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে আসছি। হালা, আমাদের একা দেখে চলে গেলে? আরে পাল, কল সেজন্যই দিছি, কাল ভাইয়ার মেহেদি, তাই কালকে দুপুরের আগে সবাইকে নিয়ে চলে আসবে। আচ্ছা দোস্ত, অনেকদিন দাওয়াত খাই না, তোর উসিলায় একটা খাইতে পারবো। আচ্ছা সকালে কি হয়েছিল? কিছু না। তুই না বললেও বুঝি দোস্ত। আমি আসি, তারপর সব দেখে নিব। আমি ফোন কেটে ফেসবুকে মায়া ম্যাডামের আইডিতে ঢুকলাম। ভালো লাগছিল না, তাই ফেসবুক থেকে বের হয়ে যাব এমন সময় ম্যাডাম মেসেজ দিল, কেমন আছো মেঘ? আপনাকে বলতে বাধ্য নই। কি হয়েছে তোমার? জি কিছু না, আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে বের হয়ে অফলাইনে চলে গেলাম। ইরা কফি নিয়ে এসে আমার দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখেন, মন ভালো হয়ে যাবে। আমি এক চুমুক খেয়ে দেখলাম, সত্যি কফিটা অনেক ভালো। আমি ইরাকে বললাম, অনেক ভালো কফি বানাতে পারেন তো আপনি। যার বউ হয়ে যাবে সে শুধু কবে খেতেই চাইবে। আপনি তো দেখি হাসাতেও পারেন। এটা আমার একটা রক্তে মিশে আছে, তাই তো সবাই ফাজিল উপাধি দিয়েছে। আচ্ছা, আমাদের কলেজে যে নতুন ম্যাডামটা এসেছে, ওনার নাম কি? জানি না। কি বলেন? আমার জানা মতে প্রথম ক্লাস তো উনি আমাদের ডিপার্টমেন্টেরই নেয়। তো আমি যাই ক্লাস করতে, ম্যাডামের নাম জানতে না। আমি আসি, নিচে চলে আসলাম। কেন যে বারবার ম্যাডামের কথাই মনে পড়ছে। না, উনি ওনার বিএফকে নিয়ে খুঁজিতে থাকুক, আমি ওনার লাইফের কেউ না, আমি আমার মতো থাকবো। নিচে এসে অনেক ভাইয়ের রুমে গেলাম। ভাইয়া বসে বসে ফোন টিপছে। ফোন টিপলে ভুল হবে, কথা বলছে।
হয়তো ভাবির সাথে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আসবো? আরে মেঘ, ছোট ভাই আমার, বসে পড়। ওয়েট, ছোট মানে? আমি জাস্ট 1 বছরের জুনিয়র, মাইন্ডেড। ওই 1 বছর হোক বা একদিন, ছোট তো ছোটই। ধ্যাত, তোমার সাথে আজ এরা কথা বলে লাভ নাই। আমি চলে এসে যাব এমন সময় ভাইয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে বললাম, ভাবি, ভাইয়া অধরা নামের একটা মেয়ের সাথে প্রেম করত, পুরো ডাহা মিশা কথা। আমি এই বলে মোবাইলটা রেখে দিলাম তোর। যাক, এইবার বুঝে মজা, কত ধানে কত চাল, সারা রাত চলবে ঝগড়া। আজকে অনেক ভাইয়া শেষ। সে আমি নিচে এসে কাজে মন দিলাম। কাজ বলিতে ডেকোরেশনের কাজগুলো আমাকে দেখতে হচ্ছে। একমাত্র বড় ভাইয়ের বিয়ে বলে কথা, বাড়িটা জাঁকজমকভাবে সাজাতে হবে। তো আমি ব্যস্ত হয়ে গেলাম। মোবাইল সেই পকেটে রেখেছি, আর হাতে নিইনি। তো রাত 12টার পর ফ্রি হলাম, ঘুম আসে না, তাই গোসল করে ছাদে গেলাম একটু খোলা আকাশের নিচে বসতে। ছাদে গিয়ে বসে আছি, আকাশে চাঁদের আলো আছে, সাথে হাজারো তারার মেলা, মাঝখানে এক হেরে যাওয়া ব্যক্তি। হালকা বাতাস বইছে। মোবাইলটা হাতে নিলাম। মেঘার অনেকগুলো কল এসেছে। পরে অনলাইনে যাব কি যাব না বলে গেলাম। ডাটা অন করতেই মেসেজ আসতে লাগলো। আমি মেসেঞ্জারে ঢুকলাম। প্রথমে দেখি মেঘার অনেকগুলো মেসেজ। আমি রিপ্লাই দিতে যাব, তার আগে মেঘা কল দিল। কল দিয়ে বলল, কুত্তা বিলাই, তোর সাহস তো কম না। একে তো আমার উপরে রাগ দেখাস, আবার আমাকে অ্যাভয়েডও করিস। তোর হাত পা সব ভাঙবো আমি। কই ছিলি? না মানে আসলে। কুত্তা, তুই কোথায় আমাকে বল। না, আপনাকে বলতে যাব কেন? আমি বের করে দেব। তোকে যদি সামনে পাইতাম না, তাহলে কাজা জিবিয়ে খেতাম। তাইলে ভালো, আমিও আপনাকে দেখতে পাবো। না থাক, দেখা লাগবে না। কই ছিলি? একটু মন খারাপ ছিল তাই। আচ্ছা, আমাকে এভাবে শাসন করছেন কেন? আপনি গাধা, তোর না কইছিলাম ভালোবাসি, কথা কি কানে যায় না নাকি? আমি আপনাকে চিনি না, আর আপনিও আমাকে চেনেন না, তাহলে ভালোবাসে যাবেন কোন দুঃখে? তোরে চিনি না মানে? তোরে আমি হাড়ে হাড়ে চিনি। তুই কত বড় লেভেলের ফাজিল আমার জানা আছে, কিন্তু আমার সাথে ফাজলামি করে ছাড় পাবি না। এইবার মাথায় কেমন জানি সন্দেহ ঢুকলো। না, সে হতে পারে না, সে তো জাস্ট ফ্রেন্ড। না, এইটা আমার ভুল ধারণা। কিন্তু নীলা এমনটা করবে কেন? না, নীলা না, তাহলে কি মুস্কান নাকি? আমাকে বের করতেই হবে এই মেয়েটাকে। আমাকে চুপচাপ থাকতে দেখে অপর পাশ থেকে মেঘা বলল, কি সাহেব, কি ভাবছেন? কিছু না, আমার ভালো লাগছে না, পরে কথা বলবো। শোনো। জি বলেন। নিজের খেয়াল রাখবে, আর মেয়েদের দিকে বেশি তাকাবে না। বিয়ে বাড়িতে অনেক মেয়ে থাকবে, যদি তাকাও তবে তোমার হাড়গোড় সব ভেঙে দেবো। ওয়েট ওয়েট, আমি বিয়েতে এসেছি, এটা আপনি জানেন কেমনে? বললাম না তোমাকে ভালোবাসি, তাই তোমার সব খবর রাখি। সব নিয়ে না ভেবে রেস্ট নাও, কারণ অনেক কষ্ট করতে হবে তো। মেঘা ফোন কেটে দিল, আর যেতে যেতে আমাকে একটা শক দিয়ে গেল। আমি ফোনটা রেখে আবার মেসেঞ্জারে ঢুকলাম। ঢুকে দেখি মায়া ম্যাডামের মেসেজ। আমি আইডিতে ঢুকলাম। ম্যাডাম মেসেজ দিয়েছে, মেঘ, কালকে ইম্পর্টেন্ট ক্লাস আছে, চলে আসিও। মেসেজটা দেখে রাগের পরিমাণ আরো বেড়ে গেল। এমনিতেই আছি কষ্টে, তার উপর আরো কষ্ট। ধ্যাত, ভাল লাগে না এসব। আমি অফলাইনে হয়ে গেলাম। মোবাইলটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। আমি চোখ খুলে দেখি ইরা হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে উঠতে দেখে বলল, এভাবে কেউ ঘুমায়? অনেকক্ষণ ধরেই ডাকছিলাম, চা নেন আপনার, আর নিচে এই সবাই ওয়েট করছে। ইরা চায়ের কাপটা রেখে চলে গেল। আমি যাওয়ার আগে ডেকে বললাম, কিছু কি বলবেন? জি, বুঝতে পারলাম। আপনার মুখে স্পষ্ট বুঝতে পারছি আমাকে কিছু একটা বলতে চান, কিন্তু বলতে পারছেন না। না, কিছু না। বলেন, আমি হেল্প করব। আসলে আমি না আপনার ফ্রেন্ড রাফির উপর ক্রাশ খাইছি। আসলে ক্রাশ না, ওরে অনেক ভালোবাসি সেই প্রথম দিন থেকে। আপনারা তো বেস্ট ফ্রেন্ড। আসলে আমি আপনাকে অনেক আগে থেকেই চিনতাম। সেটা আমি জানি, রাফিকে ফলো করেন এইটাও আমি জানি। রাফিকে যে আপনি ফলো করেন এইটাও জানে। আপনাকে যে রাফিও ভালোবাসে এটা আমিও জানি। কি বললেন? রাফিও আমাকে? হ্যাঁ, এই জন্যই তোকে আসতে বলেছি। সে আসতেছে, আপনি সুন্দর করে রেডি থাকুন। এসে আপনাকে না চেনার ভান করবে, আপনিও ঠিক তেমনটাই করবেন। পরে যা করার আমি করব। ধন্যবাদ। ধন্যবাদ বলে লাভ হবে না, খুব খিদা লেগেছে। নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ালে খুশি হব, সাথে কফিও। আচ্ছা। ইরা খুশি মনে চলে গেল। ও হ্যাঁ, রাফি আর ইরার কাহিনী আগে থেকেই চলছিল। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ইরা মেয়ে বলে বলতে পারছিল না। আর রাফি রিজেক্ট খাওয়ার ভয়ে
আর ইরাকে ঠিক আগে থেকে আমি চিনতাম, জাস্ট বাসে না চেনার ভান করেছি, আর সে ঠিক একই কাজ করলো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে দেখি পছন্দের পরোটা আর আলুর দম বানানো আছে। আমি চাচিকে জিজ্ঞেস করলাম, চাচি এসব কে বানিয়েছে? ইরা বানিয়েছে। আমি খেয়ে দেখলাম, মাশাআল্লাহ, খেতে অনেক সুস্বাদু। ইরা আমার পাশে বসা ছিল, আমাকে জিজ্ঞেস করলো, কেমন হলো ভাইয়া? ভালোই। তোমার হাতের রান্না অনেক ভালো। রাফি তো আবার খাবার খেয়েই পাগল হয়ে যাবে। তোমার রান্না ছাড়া তো কিছুই খাইতেই চাইবে না। ভাইয়া কবে আসবে এসে? আরে এত অধৈর্য হচ্ছ কেন? আসবে আসবে। কখন? হঠাৎ করে দরজার বাইরে থেকে কারা যেন বলল। কিরে, আমাকে ছাড়া একা একা খাবি নাকি? আমি তাকেই দেখি রাফি আর রিয়াদরা সবাই এসেছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, কিরে, আসতে কষ্ট হয়নি তো? সব কষ্ট চলে যাবে, আগে খেতে দে। চাচি কই? চাচি সবাইকে দেখে বলল, কিরে ফাজিলে তোর, কাল না এসে আজকে আসলি কেন? আরে চাচি, তোমার এই বোকা ছেলেটা দাওয়াত দেয়নি তাই। আচ্ছা বস সবাই। চাচি আর ইরা সবাইকে খেতে দিল। রাফি ইরাকে খেয়াল করেনি। যখন রাফি প্লেটে পরোটা দিল তখনই সে খেয়াল করলো। ইরাকে দেখে সে কিছুটা অবাক হলো। ইরা পরোটা দিয়ে চলে গেল। বুঝতে পারলাম লজ্জা পেয়েছে। বাকিরা খেয়াল করেনি। রাফি আমাকে কানে কানে বলল, কিরে দোস্ত, এইটা এখানে কেন? কোনটা? ইরা? ও ইরা, ইরা তো অনেক ভাইয়ার মামাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি কালকেই জানতে পারলাম। আমাকে বলিসনি কেন? সারপ্রাইজ দেব বলে। হারামি। কিন্তু তোকে এই বিয়ের আসরে ওকে পটাতে হবে, না হলে জীবনেও আর ওরে পাবি না। কেন? ওর বিয়ে ঠিক হবে শুনেছি অনেক ভাইয়ের কাছে। কি বলিস? আমার ভালোবাসাকে অন্যের হতে দিব না, যে করেই হোক আমার ওকে চাই। ওকে নে, খাওয়া শুরু কর। সবাই মিলে নাস্তা করে কাজে লেগে গেলাম। আমার কাজ একটু কমে গেল, কারণ রাফি আর বাকিরাও হেল্প করছে। রাফি হেল্প করছে না, সে লোকে লোকে হীরাকে দেখছে। যাই হোক, বিয়ের আসরে সবাই খুশিতে আছে, কিন্তু আমার ডেবিল ম্যাডামটা যে অন্যকে নিয়ে খুশিতে আছে। আচ্ছা, আমি বারবার ওনার কথা ভাবছি কেন? তাহলে কি ওনাকে ভালোবেসে ফেললাম নাকি? আমি ভাবতে পারছি না। এই বিয়ের মতো আনন্দের সময় আমার মনটা খারাপ। আমি মন খারাপ নিয়ে কাজ করতে লাগলাম। দুপুরে সবাই খেয়ে দিয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় রাফি আমার কানে কানে বলল, আব্বে হালা, এত তাড়াতাড়ি? ভাই, ওর বিয়ের পর ওর সাথে কথা বলবো নাকি? আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বিকেলের দিকে সবাই কাজ করছিলাম, কিন্তু ফুলের শর্ট পড়লো। আসলে আমি ইচ্ছে করি আনিনি। তো আমি রাফিকে বললাম, দোস্ত যা, এই ফুলগুলো নিয়ে আয়। সাথে পাশে থাকা ইরাকেও বললাম, ইরা তুমি সহ যাও, গিয়ে ভালো দেখে ফুল নিয়ে আসো। আমার হাদারাম বন্ধুটা আবার ফুল চেনে না। কথাটি বলাই রাফি আমার দিকে রাগে চোখে তাকালো। পরক্ষণেই খুশিও হলো, কারণ সে ইরার সাথে কথা বলার সুযোগ পাবে। যাক, রাফির লাইনটাও ক্লিয়ার হলো। আমি কাজ করতে করতে ক্লান্ত। ও হ্যাঁ, আব্বুরাও দুপুরে চলে এসেছে। যাই হোক, তারা এসেছে সমস্যা নেই। তাদের সাথে বোনও এসেছে, তাতেও সমস্যা নেই। কিন্তু মুস্কান কেন এসেছে? আচ্ছা, অপরিচিত সেই মেয়েটি মুস্কান নাকি? না, আমাকে বের করতেই হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু কাজটা কে করবে? ও হ্যাঁ, রিয়াদ। সে তো এই কাজে এক্সপার্ট। আমি রিয়াদকে ডেকে সব খুলে বললাম। সে তো এক কথায় রাজি। সে তার কাজে লেগে পড়লো। বিয়ের কাজ শেষ। রাফি আর ইরা ফিরে এসেছে। তবে দুজনের চোখে দেখে বোঝা যাচ্ছে তারা দুজনেই খুব খুশি। হয়তো তাদের মনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো আজ ভালোবাসার রূপে পূর্ণতা পেয়েছে। ওদের কথা মনে করে কেন জানি মুখে একটু হাসি পড়লো। কিন্তু আমি যে মায়ায় পড়ে আছি। যাই হোক, অনেক ভাইয়া স্টেজে উঠলো। সবাই মিলে মেহেদির অনুষ্ঠান শুরু হলো। আমার ভালো লাগছিল না, তাই ছাদে এসেছি আকাশ দেখতে। হঠাৎ পেছন থেকে বোন জান্নাত বলে উঠলো, ভাইয়া কি হয়েছে তোর? কিছু না। আমি জানি কিছু একটা হয়েছে। কি হয়েছে বল? ওই মেয়েটার কথা ভাবছিস, যাকে দেখানোর কথা বলেছিলি? হ্যাঁ, মানে আসলে। মন খারাপ করিস না। আর তোকে বলতে ভুলে গেছিলাম, আজকে আমরা আসার আগে তোর কলেজের ম্যাডাম এসেছিল। কি যেন নাম? আরে হ্যাঁ, মায়া ম্যাডাম বলেছিল। কি? মায়া ম্যাডাম এসেছিল? ওমা, শুকনো মুখটা এত জ্বলে উঠলো কেন? আরে তারপর বল। তারপর এসে তোর কথা জিজ্ঞেস করলো, আর কয়েকদিন পর নাকি তোদের কি যেন টেস্ট নেবে, তো তোকে তাড়াতাড়ি কলেজে যাইতে বললো। আচ্ছা ভাইয়া, এটাই কি সেই মেয়েটা? মানে বল। হ্যাঁ।
ভাবি কিন্তু অনেক সুন্দর। ধ্যাত, থাক, এত লজ্জা তো মেয়েরাও পায় না। কিন্তু ওর যে বয়ফ্রেন্ড আছে, ওই দিন রেস্টুরেন্টে দেখলাম তার সাথে কথা বলছে। কি বলিস? হ্যাঁ। আরে চিন্তা করিস না, আগে বিয়েতে চল, একমাত্র বড় ভাইয়ের বিয়ে আনন্দ করি, তারপর না হয় সব দেখবো। চল, সবাই তোকে খুঁজছে। আমি বোনের সাথে গেলাম, অনেক আনন্দ করলাম। তারপরে এলো ঘুমানোর পালা। আমি আর বাকিরা ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাফি হারামজাদা মোবাইলে কল করতেছে। শালায় প্রেম করতেছে বুঝলাম, একই বাড়িতে আছে, তাইলে কল করার কি দরকার? ছাদে গেলেই তো হয়। আমি ওরে একটা থাপ্পড় দিয়ে বললাম, হালা দুজনে ছাদে গিয়ে ইচ্ছা মতো আড্ডা দে, আমাদের একটু ঘুমাতে দে। বাহ, খুব সুন্দর বুদ্ধি তোর, তুই সেরা দোস্ত। যা ভাগ। রাফি চলে গেল। এই একটা সমস্যা, প্রেম করলে জ্বালা, না করলেও জ্বালা। সে যাই হোক, একটু ঘুমিয়ে নেই। তো সকালে উঠলাম একটু দেরি করে, উঠে নাস্তা খেয়ে আবার কাজে লেগে গেলাম। একমাত্র চাচাতো ভাইয়ের বিয়ে, তাই আমারই খাটতে হচ্ছে বেশি। আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। ও মা, গেটে দেখি অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, টাকার ডিমান্ড করতেছে। তো ভাইয়াকে বললাম দিয়ে দিতে। ভাইয়া তার মানি ব্যাগটা আমাকে দিয়ে বলল, তুই একটু ম্যানেজ কর। আমারে পাইকে মানি ব্যাগে দেখি 20,000 টাকা আছে। আমি মেয়েগুলোকে কোনো মতে 5,000 টাকা ম্যানেজ করে বাকিগুলো নিজের পকেটে ঢোকালাম। তো ভাইয়াকে মানি ব্যাগ ফেরত দেওয়ার পর ভাইয়া করুণ চোখে আমার দিকে তাকিয়ে বলল, ওদের 5,000 দিয়ে বাকিগুলো নিয়ে নিলি? তোমার বিয়েতে এত খাটুনি হলো, তার পারিশ্রমিক নিলাম। তোরে আমি। আরে ভাইয়া, রাগ করতে নেই, ভাবিয়ে দিছিস মনে করে ভুলে যা। ভাইয়া জানে এখন কিছু বলে লাভ নাই। তো বিয়ে শেষ, এখন কান্নার পালা। আরে শালা, আমি মনে করেছি ভাবি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, কিন্তু উনি তো হাজি মুখে গাড়িতে উঠলো। তো ভাইয়াদের গাড়িতে আমিও ছিলাম। ভাবিকে বললাম, ভাবি আজকে থেকে কি বিয়ের একটা নতুন কনসেপ্ট শুরু করেছেন নাকি? কি? এই যে আগে বিয়েতে দেখতাম মেয়েরা বিয়ের সময় শ্বশুর বাড়িতে চলে যাবে বলে কান্না করত, আপনি তো দেখি হাসছেন। হারে ছোট দেবরজি, আমার কান্না সহজে আসে না, আর যখন আসে তখন কেউ থামাতে পারে না। চিন্তা করবেন না, ভাইয়া থামাতে পারবে। না পারলে হাত পা ভেঙে দিব। পাশ থেকে ভাইয়া বলল, এ, তোমার রাগ ভাঙাতে আমার বয়েই গেছে। কি বললি তুই? আরে বাবুটা রাগ করো কেন, আমি তো মজা করছিলাম। সবাই বাসায় চলে আসলাম। বাসায় মেহমানে ভর্তি। আমি ছাদে দাঁড়িয়ে আছি, খোলা আকাশে তারার মেলা দেখছি। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘা। কল ধরতেই মেঘা বলল, এত ব্যস্ত মানুষ, একটা কল দেওয়ারও সময় পায় না নাকি? আপনি তুমি করে বলছেন কেন? ওমা, ভালোবাসি তাই। হুম। কি করছেন? আকাশ দেখছি। আমিও সেম, ছাদে বসে বসে আকাশ দেখছি। কিছু খাইছেন নাকি খালি পেটেই বসে আছেন? খেয়েছি। আমি বলছি খাননি? আপনি জানেন কেমনে? আপনি কি পড়ি নাকি? বললাম না ভালোবাসার মানুষের প্রতিটা মুহূর্তের খবর রাখি আমি। বুঝলাম। আচ্ছা, আমাকে যে ভালোবাসেন, আপনি কি জানেন আমি কাউকে ভালোবাসি কিনা? না, জানি না, জানার চেষ্টাও করব না। তোমাকে হারাতে চাই না, যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। আমি যদি বলি আমি কাউকে ভালোবাসি, তাহলে কি করবেন? জানি না কি করব, তবে আপনাকে ভালোবাসা বন্ধ করব না। এতটা ভালোবাসেন কেমনে? জানি না। সত্যি বলতে আমি অন্য কাউকে পছন্দ করি। কথাটা বলার পর ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না, ফোনটা কেটে দিল। জানি না মেঘা কি ভাবছে বা করছে, তবে সত্যিটা বলা খুব জরুরি। আমি মায়ের প্রতি দুর্বল, মায়েকে ভালোবাসা শুরু করেছি। মেঘা আমাকে সত্যি ভালোবাসে কিনা আমি জানি না, তবে তাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না, তাই সত্যিটাই বলে দিলাম। আমি ফোনটা পকেটে রেখে আবার আকাশ দেখায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ফোনটা আবার বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘা। তড়িঘড়ি করে ফোনটা ধরলাম। ফোন ধরতেই মেঘা বলল, সরি, ব্যালেন্স শেষ হয়ে গেছিল। হুম। কি যেন বলছিলেন? ও হ্যাঁ, কাকে ভালোবাসেন? কথার ধরন দেখে মনে হলো সে কান্না করছে। আমি তাকে জবাব দিলাম, আছে কেউ একজন। বলা যাবে না? যাবে। তাহলে বলেন। মায়া। কোন মায়া? আপনার কলেজের ম্যাডাম? হ্যাঁ। কিন্তু ও তো আপনার সিনিয়র। সমস্যা নেই। সে কি জানে? কি? আপনি তাকে ভালোবাসেন? না। তাহলে? তাহলে কিছু না। যদি তার কোনো বয়ফ্রেন্ড থাকে তখন কি করবেন? সেম আপনার মতো, তাকে ভালোবাসা বন্ধ করব না। এবার ওপাশ থেকে জোরে কান্নার শব্দ শোনা গেল। আমি মেঘে কিছু বলতে যাব, তার আগে মেঘে কান্না করতে করতে বলল, আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হয়ে এভাবেই থাকবো আজীবন?
আপনার সমস্যা না হলে থাকতে পারি। আমার সাথে কি আগের মতো ভালোভাবে কথা বলবেন না? বলবো। সত্যি বলবেন? হ্যাঁ বলবো। আচ্ছা শুনে, আম্মু ডাকছে, পরে কথা হবে। মেঘা কলটা কেটে দিল। আমি জানি সে মিথ্যা বলছে, সে কান্না করছে। আমাকে তার কান্নার আওয়াজ শোনাতে চাইছে না। ওর কষ্টটা আমি বুঝতে পারি, কারণ আমি জানি ভালোবাসার মানুষটি যদি অন্য আরেকজন ভালোবাসার মানুষ থাকে তাহলে সেই কষ্টটা কতটা ভয়ানক। এসব ভাবছি তখনই রাফি এসে বলল, মামা, মায়া ম্যাডামের সাথে যে ছেলেটি ছিল, মানে রেস্টুরেন্টে ছিল, এটা তার কাজিন। সত্যি বলছিস দোস্ত? হ্যাঁ সত্যি। কিন্তু তুই জানলি কিভাবে? আরে বন্ধু হয়ে বন্ধুর এতটুকু খবর রাখবো না? দোস্ত তুই আমার জানের জিগার। হ্যাঁ, এইটা আমাকে হেল্প করার জন্য করে দিলাম। হালা, তোর লাভ দেখেই আমার লাভ করলি। আরে শালা, মজা করছি। এবার তুই নিচে যা। কেন? আমি আর এরা একটু আলাদা কথা বলবো তাই। তাহলে আমি আকাশ দেখবো না? নিচে চায়ের দোকানে গিয়ে দেখ। আমি চলে আসলাম। চায়ের দোকানে এসে মামাকে বললাম, মামা একটা রং চা আর ব্যঞ্জন দাও তো। সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। এইটার অভ্যাস হয়ে গেছে, কিছু করার নাই। ব্যঞ্জন পোড়া শেষ করে চাটাও খেলাম। খেয়ে বেল মিটিয়ে ভাবলাম একটু এই ব্যস্ত নগরীতে রাতে দৃশ্যটা দেখবো। যেই ভাবা সেই কাজ। হাঁটা দিলাম ফুটপাথ ধরে। কিছু দূরে গিয়ে ব্রিজের ওইখানে গিয়ে দেখলাম একটা মেয়ে আর ছেলে হাত ধরে বসে আছে আর কথা বলছে, হয়তো কাপল। তাদেরকে দেখে বগের মাঝে একটা শিহরণ বয়ে গেল। মায়া ম্যাডামের কথা মনে পড়ে গেল। আর মন থেকে কষ্টটাও দূর হয়ে গেল, কারণ জেনে গেছি যে ওই মায়া ম্যাডামের সাথে যে ছেলেটা ছিল সেটা তার কাজিন ছিল। কিন্তু রাফিহালা কিভাবে জানে? ও আবার দেশ দুনিয়ায় খবর রাখার অভ্যাস আছে, কোনোভাবে হয়তো জেনেছে। যাই হোক, ব্রিজের এক কোণে বসে মেসেঞ্জার অন করলাম। ম্যাডামের আইডিতে ঢুকে মেসেজ দিলাম। ম্যাডামের সাথে সাথে রিপ্লাই দিয়ে বলল, কই ছিলে এই 2 দিন? জি ম্যাম, ভাইয়ার বিয়েতে। ও হ্যাঁ, তোমার আব্বু আম্মু বলেছিল। তো শোনো, কয়েকদিন পরে তোমাদের টেস্ট নেওয়া হবে, তাই তাড়াতাড়ি চলে আসিও। কি টেস্ট ম্যাম? তোমাদের ফাইনাল এক্সাম খুব কাছেই, তাই সিদ্ধান্ত নিল তার আগে সব স্টুডেন্টের থেকে টেস্ট নেওয়া হবে। ও আচ্ছা ম্যাম, চলে আসবো। আচ্ছা, আল্লাহ হাফিজ। ম্যাডাম অফলাইনে চলে গেল। মনটা আবার আনন্দে মেতে উঠল। যাক, ম্যাম তাহলে সিঙ্গেল। যাই হোক, প্রেম করার আগে একটু জ্বালাবো ম্যামকে, একটু ফাজলামো করব। আমি আবার ফাজিল নাম্বার 1 তো, তাই। পরের দিন আমি বাসায় চলে আসলাম। রাফি তো আসতে চাইছিল না, অনেক কষ্ট করে আনলাম। হালা মেয়েদের মতো কান্না করতে শুরু করেছিল। এত প্রেম চেক করে রাখে, কোনো মতে দিনটি কাটালাম। তস হয়েছিল না কবে ম্যাডামকে যে দেখবো। সকালে কোনো মতে রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসলাম। এসে ক্লাসে বসে বসে আমরা বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছি। এমন সময় ম্যাডাম রুমে এন্ট্রি নিল। ম্যাডাম আগে থেকেও বেশি শুকিয়ে গেছে, কিন্তু চোখে মুখে হাসি চলো। তবে ম্যাডামকে এখন যথেষ্ট সুন্দর লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। মায়া ম্যাডামের ডাকে ধ্যান ভাঙল। ম্যাডাম আমাকে বলছে, কই ছিলেন মেঘ সাহেব এতদিন? জি ম্যাডাম, বড় ভাইয়ের বিয়েতে। সামনে এক্সাম, ভালো মতো পড়ো। জি। ম্যাডাম পড়াতে মনোযোগ দিল। তৎক্ষণাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। আমি ফোন বের করে ম্যাডামকে কল দিয়ে বসলাম। ম্যাডাম তড়িঘড়ি করে ফোনটা নিয়ে দেখে আমি ফোন দিচ্ছি। আমার দিকে তাকিয়ে ম্যাডাম বুঝে গেল আমি ইচ্ছে করে দিয়েছি। মনে করেছি ম্যাডাম আমাকে কিছু বলবে, কিন্তু কিছু না বলে ফোনটা অফ করে রেখে দিল। কোনো মতে প্রথম ক্লাসটা করলাম। দ্বিতীয় ক্লাস আবার মিজান স্যারের। উনি খুব রাগী। ওনার ক্লাসে সামান্য পরিমাণ আওয়াজ কেউ করতে পারে না। আমি ক্লাস করছি, এমন সময় মোবাইলটা বেজে উঠলো। স্যার তো সেই লেভেলে রেগে গেছেন। আমাকে বলল, এই অভদ্র, এক্ষুনি বের হয় ক্লাস থেকে। আমি চুপচাপ বের হয়ে গেলাম। মাথাটা গেল খারাপ হয়ে। মোবাইলটা হাতে নিয়ে দেখি কলটা ম্যাডামই দিয়েছে। উনি ইচ্ছে করেই করেছে। তখনই মেসেজ আসলো, কি ফাজিল সাহেব, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। বাই দ্য ওয়ে, আপনি ফাজিল কিং হলেও আমি কিন্তু ডেভিল কুইন, মনে রাখবেন। ম্যাম আমাকে এইভাবে বাসটা দিতে পারলো না, এর কিছু একটা করতে হবে। ক্লাসে যে বাসের জন্য দাঁড়িয়ে আছে, কিছু দূর ম্যামও দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ পর পর আচোকে ম্যামকে দেখছি। ম্যাম সেটা খেয়াল করছে কিনা জানি না। হঠাৎ খেয়াল করলাম কয়েকজন বকেটে ম্যাডামের দিকে খারাপ নজরে তাকাচ্ছে। ওদের মধ্যে একজন বলেই উঠল, হেপি মাল রে মাইরি। নিজেকে আর সামলাতে পারেনি। পাশে বন্ধুরাও ছিল। আমি গিয়ে ওই ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দিলাম। বাকিগুলো এসে আমাকে মারতে লাগলো। আমাকে মারতে দেখে রাফি, রিয়াদ সবাই ছুটে আসলো আর সবাই মিলে ওই 3 জনকে গণপিটানি দিল। এইদিকে ওদের মার খেয়ে আমার ঠোঁটের কোণে ছিঁড়ে গেল।
আর হাত থেকেও রক্ত পড়ছে। এটা দেখে মায়া দৌড়ে এসে হাত ধরে বলল, কে বলেছে এসব বখাটেদের সাথে মারামারি করতে? ওরা আপনাকে খারাপ কথা বলছিল তাই। চলো হাসপাতালে চলো। ম্যাম চিন্তিত হয়ে পড়লেন। আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসে ব্যান্ডেজ করে দিলেন। তারপর বললেন, এখন কেমন লাগছে? জি ম্যাম, ভালো। কে বলেছে এমন ছেলে মানুষের কাজ করতে? যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি ম্যাম? কিছু না। তাহলে কি আমি ভুল শুনলাম নাকি? বাসায় গিয়ে ড্রেস নেবে, আর কোনো কাজ করবে না। কিন্তু বাসার সব তো কাজ আমাকেই করতে হবে। কেন? বাসায় কেউ নেই, সবাই চাচার বাসায়। ওইখানে কয়েকদিন থেকে আসবে। তাহলে একা কিভাবে থাকবে? একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডের বাসায় চলে যাও। কিন্তু ম্যাম, ফ্রেন্ডের বাসায় তো আর এতদিন থাকতে পারবো না। আচ্ছা চিন্তা করবে না, আমি রাফিকে বলবো তোমার সাথেই থাকতে, আর সে তোমার যত্ন নেবে। খাবার আমি বানিয়ে পাঠিয়ে দেবো। আপনি এত কষ্ট করবেন? আমি হোটেল থেকে আনিয়ে নেব। না, হোটেলের খাবার ভালো না, তুমি বাসায় যাও রাফিকে নিয়ে, আমি রাতের খাবার পাঠিয়ে দেবো। জি আচ্ছা। আমি রাফিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাফি আমাকে বেডে শুয়ে দিয়ে বলল, দোস্ত, আজকে কিন্তু তুই ম্যামের চোখে হিরো হয়ে গেলি। আব্বাহালা হিরে হওয়ার চক্করে আমার হাতের পাওয়াটা বেঁচে গেল। ওইসব কিছু না, প্রেম করতে গেলে একটু রক্তারক্তি করতেই হয়। আইসে আমার। তাহলে তুই দে একটু, আমি ইরাকে বলি তুই রক্ত দে। না থাক, তুই রেস্ট নে, আমি সিগারেট নিয়ে আসি। হালা, তোর লাইন তো ক্লিয়ার। তাহলে সিগারেট খাবি কেন? আরে ইয়ার, তুই তো জানিস সিগারেট আমাদের অনেক পুরনো বন্ধু। রাফি সিগারেট আনতে চলে গেল। রাফি সিগারেট নিয়ে রুমে আসতেই ফোনে কল আসলো। সে সিগারেটের প্যাকেট আমাকে দিয়ে চলে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে আপন মনে টানছি। রাফি ফোনে কথা বলা শেষ করে এসে আমাকে বলল, হারামি, তুই ইরাকে কি বললি? কই কিছুই বলিনি, শুধু এইটা বলেছি যে তুই সিগারেট খাওয়ার এডিক্টেড। হালা, তোর জন্য আমার সিগারেট খাওয়া জীবনের জন্য বন্ধ হলো। আমি সিগারেট ছাড়া থাকবো কেমনে? থাকতে তো হবেই, ভাবির ওয়াদা দিয়ে তোকে রাখতেই হবে। দাঁড়া, আমিও দেখাবো মজা। কিছুই করতে পারবি না, সিগারেট মুখে আছে। এমন সময় মায়া ম্যাম কল দিল। কল রিসিভ করতে ম্যাম বলল, মেঘ কেমন লাগছে এখন? জি ম্যাম, আগে থেকে একটু বেটার। নিজের যত্ন নিও, আর আমার আব্বু তোমার বাসায় খাবার নিয়ে যাবে। ম্যাম, আঙ্কেলকে কেন কষ্ট দিচ্ছেন? আরে এসব কিছু না, তোমার জন্যই তো করছি, তুমি নিজের যত্ন নিও। জি ম্যাম ফোন কেটে দিল। ফোন কাটার সাথে সাথে আবার মেগার ফোন আসলো। ফোন রিসিভ করতেই মেগার ঝাড়ি শুরু। মেগা বলতে লাগলো, সমস্যা কি? এত নায়ক সাজার কি দরকার ছিল? হ্যাঁ, পাশে বন্ধুরা তো ছিলই, ওদেরকে আগিয়ে দিয়ে যেতে। নিজেরে বড় হিরো মনে করো তাই না? যদি কিছু হয়ে যেত তখন এত কেয়ারলেস কেন? সরি, আসলে। সরি? পরের বার থেকে হিরোর সাথে চেষ্টা করবেন না। আর ছেলেগুলো এখন হাসপাতালে, আমার লোকেরা ওদের আচ্ছা মতো ধোলাই দিচ্ছে। আরে ওদেরকে মারার কি দরকার ছিল? আমি আর ফ্রেন্ডরা মিলে তো অনেক পিটাইছি। আপনার গায়ে হাত দিছে কেন? তাই বলে মেরে হাসপাতালে পাঠাবেন? কেন? হ্যাঁ পাঠাবো, তোমাকে যে একটা টোকা দিবে তাকে আমি ছাড়বো না। কেন? ভালো, এমনি। আচ্ছা, নিজের যত্ন নিও, আর সবসময় ওষুধ খেয়ে নিও, ঠিক আছে, সময় মতো। আর ম্যাডাম তো খাবার পাঠাবে, যদি খারাপ হয় আমাকে বলিও, আমি না হয় রান্না করে পাঠাবো। ম্যাডাম যে আমাকে খাবার পাঠাবে এটা কিভাবে জানেন আপনি? আপনাকে এটা বলছি, আপনার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। রাখি। আল্লাহ হাফিজ, নিজের খেয়াল রাখবেন। আর আমি হয়তো বেশি দিন দেশে থাকবো না। কেন? চলে যাব স্পেনে, আব্বুর কাছে। কেন? যে কাজে এসেছিলাম সেটা শেষ, আমার স্টাডি কমপ্লিট, তাই। আর যার জন্য থাকা সে তো অন্য কাউকে ভালোবাসে, তাই না? শোনেন মেঘা, টুট। মেঘা কলটা কেটে দিল। আমি স্পষ্ট জানি সে কাছে। মেয়েটা এতটা ভালোবাসে আমায়, কিন্তু আমি তো মায়া ম্যামকে ভালোবাসি না। আমি কিছুই বুঝতে পারছি না। আমি মেঘাকে কল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কল তো ঢুকছে না। মেসেঞ্জারে গিয়ে দেখি মেঘা ব্লক দিয়েছে। আচ্ছা, ওটা তো চিনি না, তাহলে এমন লাগছে কেন? এত ছটফট করছি। আমি তো ম্যামকে ভালোবাসি না। আমি কেন মেঘার কথা ভাবছি? আমি এসব ভাবছি রাতে দিকে শুয়ে শুয়ে টিভি দেখছি। তখনই রাফি এসে বলল, ম্যাম খাবার পাঠাইছে। কে এনেছে? একজন বৃদ্ধ লোক। কোথায় উনি? চলে গেছে। আরে বুঝতে বলিসনি কেন? বলছি, উনি তাড়াতাড়ি দিয়ে চলে গেল।
আচ্ছা, ম্যাম কল দিয়েছে। কল দিয়ে বলল, নে, খাবার পেয়েছো? জি। খেয়ে নিও, আর খেয়ে ওষুধ খেয়ে নিও। জি ম্যাম। ম্যাম কল কেটে দিল। ম্যামের এত কেয়ার দেখে মনে হলো ম্যামের মনেও আমার জন্য ফিলিংস আছে। ম্যামকে প্রপোজ করে দেব, কিন্তু এখন না, সঠিক সময় আসলে। পুরো 1 সপ্তাহ পর আমি সুস্থ হলাম। পরীক্ষাও কাছে আসলো। পড়ালেখায় মনোযোগ দিলাম। কালকে পরীক্ষা, রাতে পড়ছি। হঠাৎ করে মোবাইলে মেসেজ আসলো। তাকিয়ে দেখি মেঘা। মেঘা মেসেজ ওপেন করে দেখি লেখা আছে, কালকের জন্য বেস্ট অফ লাক। মনোযোগ দিয়ে লিখবেন আর নিজের খেয়াল রাখবেন। আমি মনে করে কল দিয়ে বসলাম। সে হয়তো আমার কলের অপেক্ষা ছিল। কল দেওয়ার সাথে সাথেই কল ধরলো। আমি চুপ করে আছি দেখে সে বলল, কিছু বলবে? না। আচ্ছা, রাখি তাহলে। শোনেন। বলো। কেমন আছেন? যেমন থাকার কথা। কবে যাবেন? সামনের মাসের 12 তারিখ বিকেল 5টায় ফ্লাইট। আমি রাখি, আল্লাহ হাফিজ। মেঘা ফোনটা কেড়ে দিল। আমি জানি সে কান্না করছে, কিন্তু কিভাবে আমি ওকে না দেখে জানতে পারছি না। আমার পড়ায় মনোযোগ দেওয়া দরকার। ভাবছি ফাইনাল পরীক্ষার পরপরই ম্যামকে প্রপোজ করব। পরের দিন ভালো মতো পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালোই হয়েছে। আসার সময় নীলা আমাকে ডেকে বলল, মেঘ একটু কম কথা বলে। হ্যাঁ বল। কালকে একটু দেখা করিস তো। আচ্ছা। আমি বাসায় আসলাম। এসে ভাবতে লাগলাম নীলা এত জরুরিভাবে দেখা করতে বললো কেন। আমি চিন্তে আছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। তখনই বোন জান্নাত এসে আমাকে বলল, ভাইয়া কি ভাবছিস? আরে কিছু না। বল। আরে ভাবছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। সত্যি? হ্যাঁ। তো কখন করবি? ললিত যে পরীক্ষার পর। না ভাইয়া, আগে করবি। কেন? করতে বলছি, করবি। আচ্ছা, কিন্তু কিভাবে? বোন আমাকে সব বুঝিয়ে বলল। সব শুনে একটু সাহস পেলাম। রাফিকে সব বললাম। সে তো শুনে মহা খুশি। রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি একটা মেয়ের সাথে হাত ধরে হাঁটছি। হঠাৎ করে মেয়েটি আমাকে বাঁচাতে গিয়ে নিজে গাড়ির নিচে চাপা পড়ল। মেয়েটি নাম ধরে চিৎকার দিলাম। সেই নামটি ছিল মেঘা। গলাটি শুকিয়ে যাচ্ছে। আমি নিচে গিয়ে পানি খেয়ে আসলাম। আচ্ছা, আমি স্বপ্নটা কেন দেখলাম, আর কেনই বা মেঘাকে নিয়ে ভাবছি? না, আমি তো মায়ায় পড়েছি। আমি তো আমার ডেভিল ম্যামের প্রেমে পড়েছি। তাহলে মেঘার কথা ভাবছি কেন? যে মেয়েটাকে কোনোদিন দেখিনি, জানি না সে কে, তাহলে তার কথা ভাবছি কেন? পরদিন ক্যাম্পাসের বড় গাছটির নিচে দাঁড়িয়ে আছি নীলার জন্য। আর সে শাড়ি পরে এসেছে। ওরে শাড়ি পরে দেখে কিছুটা অবাকই হলাম। আমার কাছে এসে নীলা তার পেছন থেকে একজোড়া গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, মেঘ, তোকে এই প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তোর প্রেমের সেই প্রথম দিন থেকে হাবুডুবু খাচ্ছি। নিজেকে আর ঠিক রাখতে পারছি না। তাই আজকে অনেক সাহস নিয়ে প্রপোজ করছি তোমায়। আমাকে কি একটু ভালোবাসবে? আমি বনে গেলাম। নিজেকে সামনে নিয়ে বললাম, শোন নীলা, আমি তোকে সবসময় একজন ভালো বন্ধু ভেবেছি, আর কিছু না। আমি অন্য কাউকে ভালোবাসি। নীলা চোখে পানি। আমি কিছু বলতে যাব তার আগে সে আমাকে জড়িয়ে ধরলো, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে জড়িয়ে ধরে সে বলতে লাগলো, প্লিজ মেঘ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ প্লিজ প্লিজ। সামনে তাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমাকে দেখে চলে যাচ্ছে। যাওয়ার আগে চোখের কোণে অশ্রু লক্ষ্য করলাম। আমি নীলাকে ছাড়িয়ে ম্যাডামের কাছে গিয়ে ম্যাডামকে বললাম, ম্যাম প্লিজ একবার শোনেন প্লিজ। ম্যাম পেছন ফিরে আমাকে থাপ্পড় মেরে বলল, তোর মতো লুচ্চা আমি দেখিনি। আমাকে আর ফলো করবি না, আর হ্যাঁ, আমার চোখের সামনেও যেন আর না দেখি। ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ম্যাম চলে গেছে। আমি আর দেরি না করে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছি। মনটা খারাপ। ম্যাম আমার কাছ থেকে সত্যিটা জানতে চায়নি একবারও। কেন শুধু শুধু আমাকে ভুল বুঝলো? বোন এসে দরজা ধাক্কাচ্ছে। আমি উঠে দরজা খুলে দিতেই বোন আমাকে বলল, ভাইয়া, ভাবি কি বলেছে বল। আমি চুপ করে আছি। বোন আবার জিজ্ঞেস করলো, ভাইয়া বল। আমি নিজেকে আর ধরে রাখতে না পেরে বোনকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আর তাকে সব খুলে বললাম। বোন সব শুনে আমাকে বলল, আরে পাগল, এটার জন্য কান্না করতে হয় নাকি? ম্যাম তোকে ভালোবাসে, তাই সে নীলার সাথে তোকে দেখে রাগ করেছে। কালকে ক্যাম্পাসে গিয়ে ভাবিকে প্রপোজ করে দিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আর মেয়েদের মতো কান্না করা বন্ধ কর। কান্না করলে তোরে আমার মেয়ের মতো লাগে। গাধি, তোকে আজকে আমি আমি আমাকে বলে দিব মারলে। আচ্ছা যা, মারবো না। ওকে, এবার যা তুই।
বোন রুম থেকে চলে গেল। আমি ম্যামের আইডিতে ঢুকলাম, কিন্তু ম্যাম ব্লক করে দিয়েছে আমাকে। আমি ফোনে ট্রাই করলাম, কয়েকবার রিং হওয়ার পর ম্যাম ফোন ধরে বলল, এই কথা কি সমস্যা তোর? ম্যাম আই এম সরি। তোরে না আমার সামনে আসতে মানা করেছি, আর কোনোদিন আমাকে ফোন দিবি না। দোস্ত মায়া ম্যাম কই? ম্যাম চলে গেছে, উনি চাকরি ছেড়ে দিছে। কি বলিস এসব? হ্যাঁ সত্যি। দোস্ত আমি মায়া ম্যামকে অনেক ভালোবাসি। কি হয়েছে আমাকে বল। আমি রাফিকে সব বললাম। রাফি সব শুনে বলল, দোস্ত সময় এসে গেছে কিসের? প্রপোজ করার। কারে? আব্বেহালা ম্যামরে করবি। কিন্তু কিভাবে? আরে আমি আছি তো, সব অ্যারেঞ্জ করব। তুই শুধু রাত 12টায় কল দিলে নির্দিষ্ট জায়গায় চলে আসিস। ওকে মামা। আমি নিশ্চিন্তে বাসায় চলে আসলাম। রাফি যখন বলছে তাহলে সব সম্ভব। আমি অপেক্ষায় আছি। রাফি 11:30-এ কল দিয়ে একটা জায়গায় যেতে বলল। আমি 20 মিনিটে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাফি সহ রিয়াদার সবাই আছে, আর তাদের হাতে কি সব কাগজ। আমাকে দেখে রাফি বলল, ম্যামকে কল দিয়ে নিচে আসতে বল। কিন্তু ম্যাম এইখানে আসবে কেন? আব্বেহালা ম্যাম সামনের বাসায় থাকে। ওয়েট মামা, আমি কল দিতেছি। কিন্তু আমার বুকটা কাঁপতেছে। কেন? প্রথমবার কাউকে প্রপোজ করব, তাই। কেন, ভবিষ্যতেও আরো কয়েকটা করবি নাকি? না ভাই, একটা, এইটারে করতে পারলেই হলো। তাইলে হালা কল দে। কিন্তু তোদের হাতে এসব কি? আরে বাল, বেশি কথা না বলে ম্যামরে নিচে আসতে বল। আমি মায়া ম্যামকে কল দিলাম, কয়েকবার দিলাম, কিন্তু ম্যাম কল ধরলো না। আমি আবার দিলাম। ম্যাম কল ধরে বিরক্তি স্বরে বলল, তোর মতো বেহায়া নির্লজ্জ ছোট লোক আমি আর দুইটা দেখিনি। সরি ম্যাম, আসলে। আরে তোকে এত অপমান করার পরেও কি হয় না? ম্যাম একটু নিচে আসবেন? কেন? আসেন। আমি কি তোর চাকর নাকি? ম্যাম প্লিজ। ম্যাম আর কিছু না বলে ফোনটা কেটে দিল। রাফি আমাকে হতাশ হতে দেখে বলল, কি রে, কি বলছে? অপমান করছে। আরে ভালোবাসা এতটুকু নির্লজ্জ হওয়াই যায়। তুই আবার কল দে। কল দিতে যাব, তার আগে দেখি ম্যাম নীল শাড়ি পরে বাইরে গেটের দিকে আসছে। রাফি আর বাকিরা দেখি লুকে গেছে আমাকে একা রেখে। আমার তো ভয়ে হাত পা কাঁপা শুরু হয়েছে। ম্যাম আমার কাছে এসে, তোর মতো নির্লজ্জ লোক আমি আরেকটা দেখিনি। তোরে না মানা করেছি আমি আমার সামনে না আসতে? আমি এমনিতেই ভয়ে আছি। ম্যামের ঝাড়ি খেয়ে আরো দ্বিগুণ ভয়টা বেড়ে গেল। না মানে আসলে। কি বলবি বল তাড়াতাড়ি। না মানে আসলে হঠাৎ করে দেখি রাফি আর বাকিরা হাতে একটা কাগজ আর একটা গোলাপ ফুল নিয়ে ম্যামের কাছে এসে ধরলো। খেয়াল করে দেখলাম সবার হাতে কাগজটা বড় আকৃতির, আর ওইখানে বড় করে লেখা আছে সরি। কিন্তু রাভির হাতে লেখা আছে অন্য কিছু। রাভির হাতে কাগজে লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি। ম্যাম লেখাটা দেখে আমাকে থাপ্পড় মেরে বলল, ছি, তোর মতো লুচ্চা এসব ছাড়া কি করতে পারে? কয়টা লাগে তোর? মেয়েবাজি করার জায়গা পাস না? এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ম্যামকে থাপ্পড় মেরে দিলাম আর বললাম, চুপ, একদম চুপ। কি মনে করিস নিজেকে? হ্যাঁ, তোকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি। ম্যাম হয়েছিস তো কি হয়েছে, ভালোবাসি ব্যাস। আর হ্যাঁ, আমি ফাজিল, আমি খারাপ, কিন্তু এতটা খারাপ না যে যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসবো। আমি শুধু তোকেই ভালোবাসি, আর তোরই ভালোবেসে যাব। বয়সে বড় হস আর যাই হস। আর হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে চিন্তা করিনি যতটা তোকে নিয়ে চিন্তা করেছি। রাতের ঘুম হারাম করেছি, তার বদলে এই প্রতিদান পেলাম? লুচ্চা। ভালোবাসি বলে নিজেকে নির্লজ্জ করেছি, তোর হাজার অপমান সহ্য করেছি, কিন্তু আর না। আমার ক্যারেক্টার কিরকম আমার বন্ধুরা সবাই জানে। আসি। আর হ্যাঁ, আজকের পর থেকে এই মুখ আর দেখাবো না। মুখ ছায়াও আপনার পাশে আর থাকবে না। আর সরি থাপ্পড় মারার জন্য। আসি। রাফি আমার হাত ধরে বলল, দোস্ত। না ভাই, আর না। আমি খারাপ, আমি ফাজিল, আমি নির্লজ্জ, আমি বেহায়া, কিন্তু আমি মেয়েবাজি করি না। চল। প্লিজ ম্যামকে বল। না, আর বলবো না। সব অনুভূতি মরে গেছে। আমি মেয়েবাজি করি। এতদিনে আমাকে এইটুকু চিনেছে যে মেয়ে আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি আসি। আমি বাসায় চলে আসলাম। এতে এত রাতে বাসায় ফিরতে দেখে মা কিছু না বললেও বোন আমার রুমে এসে বলল, কিরে ভাইয়া, কি হয়েছে? আর তোর মুখে আঙুলের দাগ কোথা থেকে আসলো? আরে কিছু না, এমনিতেই। না, কিছু একটা হয়েছে, বল আমাকে। না বোন, কিছুই হয়নি। ভাইয়া আমার কসম দিলাম, বল কি হয়েছে। আমি বোনকে সব বললাম। বোন সব শুনে রেগে গিয়ে বলল, এত বড় সাহস ওর তোকে থাপ্পড় দেওয়ার? আমি ছাড়বো না ওকে।
বোন শান্ত হ। আর সব সমস্যা আমার জন্য হচ্ছে, তাই আমার দূরে চলে যাই ভালো। কিন্তু ভাইয়া সামনে তোর এক্সাম। সমস্যা নেই, আমি শহর ছেলেই চলে যাব। পরীক্ষা না হয় ওইখান থেকেই দেব। কিন্তু যাবি কোথায়? বড় খালার বাসায়। আচ্ছা যা, মন খারাপ করিস না। দেখবি একদিন ওই মেয়েটা তোর ভালোবাসা বুঝবে, আর সেদিন সে খুব কাঁদবে। না বোন, এমন বলিস না। মায়া যেন সুখে থাকে এই দোয়াই কর। কোনো রকম রাতটা পার করে পরের দিন সকালেই মাকে বলে বড় খালার বাসায় চলে আসলাম। খালা আমাকে দেখে অবাক, হঠাৎ করে দেখে আমাকে জিজ্ঞেস করলেন, কি রে মেঘ, তোর তো ফোন করেও পাই না, আজ সেই তুই বাসায় হাজির? কেন খালা, তোমার বাসায় কি আসা যাবে না নাকি? কি বলছিস তুই? আয় ভেতরে আয়, থাকবি নাকি চলে যাবি? না খালা, এইবার অনেকদিন থাকবো। আচ্ছা যা, উপরে তনি আছে, ওরে বল রুম দেখিয়ে দেবে। আচ্ছা। আমি তন্নির রুমে গেলাম আস্তে আস্তে। সে মুখে কি সব মেখেছে, দেখতে একদম ভূতের মতো লাগছে। আমি আস্তে আস্তে পেছন থেকে গিয়ে এক চিৎকার দিলাম। তন্নি লাফিয়ে উঠে এদিক ওদিক দৌড়াতে লাগলো। আমাকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মেঘ ভাইয়া কবে এসেছিস তুই? এই মাত্র আসলাম। আচ্ছা বস, তো কি মনে করে আসলি? বলবো আগে আমাকে আমার রুম দেখা, ফ্রেশ হই, তারপর খুব খিদাও লেগেছে। আচ্ছা চল, আমি রুম দেখিয়ে দিচ্ছি। তন্নি আমাকে রুমে নিয়ে গেল। বলি, তন্নি আর তামিম দুই ভাই বোন, মানে আমার খালাতো ভাই। তানিম ভাইয়া বড়, উনি লন্ডনে থাকতেন, এখন নাকি স্পেনে শিফট হয়েছেন। তন্নি ছোট, জানাতে সমবয়সী, একই ক্লাসে পড়ে। মেয়েটা আমাকে পেলে নিজের ভাইয়ের কথা ভুলে যায়। এই নিয়ে তামিম ভাইয়ের অনেক আক্ষেপ। তন্নি আমাকে তার বড় ভাই মনে করে। খুব দুষ্ট কিন্তু খুব ভালো। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে দেখে তন্নি খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, ভাইয়া তাড়াতাড়ি খেতে আয়। খালা বলল, কি রে এত তাড়া করছিস কেন? আম্মু আমার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানার আছে তাই। তুই পারিস ও বেটে। মেঘ খেয়ে নে তো। আমি আর তনি খাবার খেয়ে ছাদে গেলাম। তনি জানে আমার ছাদে যাওয়ার মানে মন খারাপ হওয়া। দিনের বেলায় ছাদে যাই তখন যখন আমার মন ভালো থাকে না। তনি এইটাও জানে আমি ছাদে উঠলে কফি খাই, তাই সে কফি বানিয়ে আনলো। তাদের ছাদে বসার জন্য আলাদা জায়গা আছে, আমরা সেখানেই বসলাম। তনি এক চুমুক কফি খেয়ে আমাকে বলল, ভাই কি হয়েছে আমাকে বল, কেন এত মন খারাপ তোর? আমি তন্নিকে সব বললাম। হাজার হলো বোন। আমার কথা শুনে তার রাগ উঠল, সাথে সাথে সে আমাকে মায়াকে আজে বাজে বলা শুরু করে দিল। ভাগ্যিস সে সামনে পায়নি, না হলে খবর করে ছাড়তো। আমি কোনো রকম তন্নিকে শান্ত করে বললাম, আরে রাগ করার কি আছে? কি আছে মানে? তোকে অপমান করার সে কে? আজ পর্যন্ত তোর আব্বু তোকে কিছু বলেনি, আর ওই মেয়েটা বলার সাহস কি করে পায়? ওকে ভালোবাসি তাই। কিন্তু ভাইয়া ও তোর ভালোবাসা বুঝে না। আরে পাগলি, বোঝে, সব বোঝে। আমিও জানি সে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে চায় না। কেন ভাইয়া? জানি না। তনির সাথে কথা বলছি এমন সময় দেখি মেঘার কল। আমি কল ধরতে মেঘা বলল, জি। মেঘ তুমি কোথায়? আজকে তোমাকে ক্যাম্পাসে দেখলাম না। জি, আমি একটু বাইরে আছি। ম্যামের ব্যবহারে বেশি কষ্ট পেয়েছো? না, ওয়েট, আপনি কিভাবে জানেন এসব? আমি আগেই বলেছিলাম আপনার সব খবর আমি রাখি। কেমন জানি একটা সন্দেহ হলো, এইটা আমাকে যাচাই করতে হবে। কি করেন আর কোথায় আপনি? সরি বলা যাবে না। ও আচ্ছা, ভালো। আচ্ছা আমি রাখি, আল্লাহ হাফিজ। মেঘা ফোন কেটে দিল। তন্নি জিজ্ঞেস করলো, ভাইয়া কে কল দিয়েছে? আমি তন্নিকে মেঘার ব্যাপারে সব বললাম। তন্নি সব শুনে বলল, ভাইয়া ডাল মে কুছ কালা হ্যায়। বোন কুছ নেই, বহুত কালা হ্যায়। আমাদের দুজনকে মিলে এটার সমাধান করতে হবে, কিন্তু কেউ জানি না জানে। ওকে। হঠাৎ করে রাফি কল দিল। আমি কল রিসিভ করতে রাফি জিজ্ঞেস করলো, আব্বে হালা কই তুই? তোর সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই বসে আছে। না দোস্ত, আমি অনেক দূরে আছি। কি বলিস? কোথায় তুই? আছি একটা জায়গায়। বল। চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি ফোনটা কেটে দিলাম। কেমন জানি এইখানে একটু গড়বড় মনে হচ্ছে। রাফির কথার মাঝে পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। আমি ইরাকে কল দিলাম। ইরা ফোন ধরতেই আমি ওকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। এরপর মোবাইল থেকে সিমটা খুলে রাখলাম, যাতে কেউ কন্ট্যাক্ট করতে না পারে। আর মেগাকে মেসেজ দিয়ে নতুন সিমের নাম্বারটা দিলাম, যাতে প্ল্যান সাকসেসফুল হয়। তারপর আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, সম্ভব হয়নি। যদি প্ল্যান মোতাবেক না হয় তাহলে কি হবে? না, আমি শিওর হব। 2 দিন কাটিয়ে দিলাম। এরা আমাকে কোনো
খবরই দিল না। সন্ধ্যার সময় আমি আর তন্নি ছাদে বসে বসে কফি খাচ্ছি। এমন সময় রাফির নাম্বার থেকে কল আসলো। আমি ফোন ধরতে রাফি বলল, কিরে, তোর পুরনো সিমটা বন্ধ নাকি, যে নতুন সিম চালাচ্ছিস? হ্যাঁ দোস্ত, কিন্তু এই নাম্বার কিভাবে পেলি? না মানে আন্টি থেকে নিছিলাম। ও ভালো, কি খবর তোর? ভালো না রে। কেন? মায়া ম্যাডাম প্রতিদিন তোর কথা জিজ্ঞেস করে করে মাথা খেয়ে ফেলে। আচ্ছা কোথায় তুই, আমাকে বল। না দোস্ত, এইটা বলা যাবে না। আচ্ছা, আমাদের পরীক্ষা তো সামনের মাসেই, একেবারে তখন দেখা হবে। কি বলিস তুই? তোরে ছাড়া কেমন কেমন লাগে, চলে আয় তাড়াতাড়ি। না রে দোস্ত, আমি আর যাব না। কোনো মতে পরীক্ষা দিয়ে বাইরের দেশে চলে যাব। কেন মামা? আর মায়া? সে নিজের মতো খুশিতে থাকুক, তাতে আমার কি। হুম। আচ্ছা মামা, রাখি, পরে কথা হবে, বাই। আমি ফোনটা রেখে দিলাম। যেমন ভাবলাম ঠিক তেমনই হলো। রাফি কল কাটার সাথে সাথে মেঘার কল আসলো। আমাকে কল দেওয়ার সাথে সাথে বলল, মেঘ, তোমাকে কয়েকদিন দেখা যায় না কেন? কোথায় তুমি? ম্যামের উপরে এত রাগ করে আছো? কেন রাগ করে কি শুধু সেই থাকতে পারে? আমরা কি মানুষ না? আমাদের কি রাগ নাই? কিন্তু তোমাকে না দেখলে আমার দিন কাটে না যে। প্লিজ ফিরে এসো। যে ছেড়ে কখন যাবেন? না বলে কি ভালো না? বললে যেতে পারবো না। আচ্ছা রাখি, পরে কথা হবে। আচ্ছা, এই শোনো। জি বলো। কবে ফিরবে? জানি না। পরীক্ষা? সেটা দিব। আচ্ছা রাখি। কলটা কেটে দিলাম। সে আবার কল দিল। আমি কল রিসিভ করতে সে বলল, আমাকে তুমি করে বলছো? কই না তো। জি বলো। আরে না, আমি তো জি বলেন বলেছিলাম। ও আচ্ছা রাখি। আচ্ছা, তো উনি আমাকে দেখে বলল, ভাইয়া তোর অস্কার দেওয়া দরকার, কি সুন্দর ড্রামা করলি। এখন কি বুঝলি? আমি শিওর, শুধু রাফির বিষয়টা জানা হলো না। দেখতে দেখতে পুরো এক সপ্তাহ কেটে গেছে। এইবার ধামাকা করার সময় হয়ে গেছে। ইরা থেকে যা জানার জেনে নিয়েছি, আর আমার ধারণায় সত্যি হলো। এইবার দেখি মায়া কিভাবে আমার হাত থেকে বাঁচে। আমি তন্নিকে নিয়ে ফেসবুকে একটা ছবি আপলোড করলাম আর ক্যাপশন দিলাম, আমার হবু বউ। কয়েকের মধ্যেই বন্ধুরা কংগ্রাচুলেশন জানানো শুরু করলো। কিন্তু রাফি রিয়াদরা বাদে তারা কমেন্ট না করে আমাকে মেসেজ দিল। রিয়াদদের সবাইকে বললাম কথা সত্যি। রাফি আমাকে মেসেজ দিয়ে বলল, কি রে মেঘ, এইসব কি? তুই না মায়া ম্যামকে ভালোবাসতি, তাইলে? কেন, মেয়ের অভাব পড়েছে নাকি? আর মায়া মায়া করিস না, ওনাকে আমি হেট করি। কি বলছিস তুই এসব? হ্যাঁ মেঘ, তুই কিন্তু ম্যামকে সত্যি সত্যি ভালোবেসেছিলি। এখন কোথায় সেই ভালোবাসা? নাই, সব শেষ হয়ে গেছে। এখন আমি শুধু আমার হবু বউকে নিয়েই থাকবো। মেয়েটাকে কি নাম তার? বাসা কোথায়? সরি বলা যাবে না, রাখি। ফোনটা কেটে দিলাম। সাথে সাথে মায়া ম্যাডামের কল রিসিভ করতেই ম্যাম বলতে লাগলো, কুত্তার জীবনে তোর মতো লুচ্চা আমি আরেকটা দেখিনি। ছি ছি, আমাকে ভালোবাসিস বলে এখন অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? সত্যি আজকে তোরা আমি চিনতে পারলাম। তোরে বিশ্বাস করো আমার ভুল। কে বলেছে বিশ্বাস করতে? আর আপনি কোথায় বা আমাকে বিশ্বাস করেন যে আমি আপনাকে বিশ্বাস করব? আর আপনি আমার লাইফের কেউ না, নো বডি। কি আমি এখন নবনি? হ্যাঁ। তোর সামনে পেলে দেখবি কিচ্ছুই করতে পারবেন না, রাখেন এখন। মেঘ শোনো। শুনতে চাই না। মেঘ মেঘ প্লিজ। ফোনটা কেটে দিলাম। এবার উনিও বোঝো আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। ফোন রেখে আরেক কাপ কফি খেলাম। তারপর রুমে এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা। পড়া শেষ করে উঠে দেখি মেঘার কল এসেছে অনেকগুলো। মোবাইলটা সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। আমি কল ব্যাক করলাম। সাথে সাথে সে কল ধরে বলল, কোথায় ছিলে? কতক্ষণ ধরে কল দিচ্ছি? পড়তেছিলাম। তোর মেয়েটিকে? আমার হবু বউ। মায়া? ওই নামের কাউকে আমি চিনি না। তোমার মতো লুচ্চা আমি আরেকটা দেখিনি। ছি ছি, একটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসো তুমি? ছি মেঘ, তোমার জন্য যে ভালোবাসাটা ছিল আজ সেটা শেষ হয়ে গেছে। আমি বলছিলাম তোমার বিষয়, তুমি সত্যি একটা খারাপ আর বাজে লোক। সমস্যা নেই, আমি জানি এটা। এই বলে কলটা কেটে দিল। এদিকে হাসতে হাসতে আমার পেট ব্যথা হচ্ছে। ঢিল সঠিক জায়গায় গিয়ে লেগেছে। এবার সামনে কি হয় দেখার পালা। পরীক্ষার দিন ঘনিয়ে এসেছে। এর মধ্যে কারোর সাথে কোনো প্রকার কথা হয়নি, কারণ মোবাইলে 2টা সিম খুলে রেখে দিয়েছিলাম। পরীক্ষার আগের দিন রাতে সিম খুললাম, ভেবেছিলাম মেগা মেসেজ দিবে, সে দেয়নি। রাফিও
অনলাইনে আছে কিন্তু মেসেজ দিচ্ছে না, শুধু রিয়াতেই মেসেজ দিচ্ছে, কারণ সে সব জানে। পরদিন তন্নিকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। সেখান থেকে রিক্সা নিয়ে পরীক্ষা হলে আসলাম। হলের সামনে এসে দেখি রাফি আর বাকিরা দাঁড়িয়ে আছে। আমি রাফির কাছে গিয়ে বললাম, কি অবস্থা তোর? ছি ছি, লজ্জা করে না তোর? তোর মতো লুচ্চা বন্ধু যেন কারো না হয়। জানিস মায়া ম্যাডামের কি কষ্ট হচ্ছে, কিসের মধ্যে আছে উনি? তাতে আমার কি? সাথে সাথে ম্যাম এসে আমাকে থাপ্পড় মেরে বলল, তোর কি মানে? তুই আমাকে ভালোবাসিস না? ভালোবাসা এখন শুধু আমার হবু বউকে ঘিরে। এই মেয়েটা একে তো দেখে মনে হয় কোনো নর্দমা থেকে উঠে এসেছে। আমি জানি মা এসব বলবে, সে রেগে আছে, তাই তন্নিকে আগে থেকে সব বলে দিয়েছিলাম কি করতে হবে। মেঘ তোমার হবু বউকে কিভাবে খারাপ বলে? আপনি কে আমার হবু বউকে খারাপ বলার? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি তো আমার হবু বউ তন্নিকে ভালোবাসি। কি বলছো এসব তুমি? প্লিজ মেঘ, এমন করিও না। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? কিভাবে থেকেছি এই কয়েকটা দিন শুধু আমিই জানি। কষ্টের মধ্যে আমি কাটিয়েছি। ও আচ্ছা, কই আমি তো দেখতে পাচ্ছি না। পাশ থেকে রাফি বলল, মেঘ তুই এমন করছিস কেন? তুই না ম্যামকে ভালোবাসিস, তাহলে কোথায় গেল তোর ভালোবাসা? আমি তন্নিকে ভালোবাসি। চল, দেরি হয়ে যাচ্ছে, এক্সাম শুরু হয়ে যাবে। মায়েকে কাঁদতে দিয়ে আমি চলে আসলাম পরীক্ষা হলে। কেমন জানি মায়ের কান্না মিশ্রিত মুখটা দেখতে খুব কষ্ট হচ্ছিল। আমি ওকে কষ্ট দিতে চাই না। পরীক্ষাটা শেষ হোক, তবেই আমি মায়েকে আপন করে নেব। জানি আমার রেজাল্ট তেমন একটা ভালো হবে না। কোনো মতে পরীক্ষা দিয়ে বের হলাম। বের হতেই টনি এগিয়ে এসে বলল, ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে? আরে চুপ, আসে থাক, কেউ শুনলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি। ভাইয়া আগের পরীক্ষাটা মনোযোগ দিয়ে দে, তারপর না হয় যা করার করবি। ভাইয়া মায়া আমার কাছে আসছিল। কখন? তুই পরীক্ষা দিচ্ছিলি তখন এসে আমাকে কাঁদতে কাঁদতে বলল সে তোকে অনেক ভালোবাসে। প্লিজ ওরে কষ্ট দিস না। একটু কষ্টে থাকো আজীবন, আর কষ্টকে তার কাছেও আসতে দেব না। ওকে, এখন কি করবি? মায়ের কাছে চল। আমি আর তন্নি মায়ের কাছে গেলাম। তন্নি জানে সে কোথায়। মায়া আমাকে দেখে এসে বলল, মেঘ প্লিজ এমন করো না। সরি, আমাকে ভুলে যাওয়াতেই আপনার ভালো। প্লিজ মেঘ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাফ আমি সেই কবেই করেছি। তাহলে বলো ভালোবাসি। বললাম তো, আমার সব ভালোবাসা আমার হবু বউকে ঘিরে। মেঘ প্লিজ। সরি, আমি চলে আসলাম। ওকে কষ্ট দেওয়ার মানে এই না যে ওকে ভালোবাসি না, তবে আমার প্রতি ওর ভালোবাসাটাকে গভীর করার জন্য এসব করা খুব জরুরি। এইভাবে প্রায় পরীক্ষা সে এসে আমার জন্য অপেক্ষা করত। ওর মায়াবী চেহারাটা আমাকে খুব কষ্ট দিত। ওকে কাঁদতে দেখে নিজের বুকটা ধুমড়ে মুছতে উঠত। তার ভালোবাসার গভীরতাকে খুব করে উপলব্ধি করতে পারছি আমি। পরীক্ষা শেষে সে এসে শুধু একটি কথাই বলল, মেঘ সত্যি কি ভালোবাসো আমায়? আমি চুপচাপ চলে আসতাম। পরীক্ষার প্রথম দিকে তন্নিকে নিয়ে আসতাম, শেষ কয়েকটা পরীক্ষায় ওকে নিয়ে আসিনি। বাসায় বসে আছি, কালকে পরীক্ষা শেষ হবে, আর মায়েকেও আমি আমার মনের কথাটা বলে দিব। জান্নাত এসে বলল, ভাইয়া তুই কাজটা ঠিক করিসনি। কি বোন? তোর অধিকার নাই একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেলার। আরে আমি তো মায়ের সাথে একটু। চুপ কর তুই। আর যদি তোর মতো কেউ আমাকেও করতো তখন? যদি আমার ভালোবাসার মানুষটি আমার সাথে এমন করতো তখন? সরি বোন, আমি কালকে সব ঠিক করে দেব। কাল যেন আমি ভাবিকে বাসায় দেখি, আর না হলে আমি আর কোনো দিনও তোর সাথে কথা বলবো না। বোন, এটাই শেষ কথা। আমি জানি বোন রাগের মাথায় বলছে, কিন্তু আমি তো শিওর মায়া ম্যাম আমার, শুধুই আমার। উনি আমাকেই ভালোবাসে। আমি পরের দিন নিজের বাইকটা নিয়ে পরীক্ষা হলে গেলাম। আজকে পরীক্ষার পর মায়াকে নিয়ে পুরো শহরটা ঘুরবো। পুরো শহরে আমাদের ভালোবাসার রং মেলে দিব। এই শহরও যেন সাক্ষী দেয় আমাদের ভালোবাসার। বুক কাঁপছে। পরীক্ষা হলে কিভাবে পরীক্ষা দিয়েছি জানি না। তাড়াতাড়ি হল থেকে বেরিয়ে প্রতিদিন সে জায়গায় গেলাম যেখানে মায়া দাঁড়িয়ে থাকে, কিন্তু সেখানে গিয়ে আমি অবাক হলাম। মায়া নেই। মনে হলো সে রেস্টুরেন্টে গেছে, তাই রেস্টুরেন্টে গেলাম খুঁজতে, কিন্তু পাইনি। ভয় হতে লাগলো। সবার আগে পরীক্ষার হল থেকে বের হয়েছিলাম। আশেপাশে প্রতিটা জায়গায় খুঁজলাম, কিন্তু না, কোথাও মায়াকে খুঁজে পাইনি। তাহলে সে কোথায়? ফোন দিচ্ছি কিন্তু কল যাচ্ছে না। আমার ভয় হতে লাগলো। পাগল প্রায় আমি। আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখে রাফি বলল, মেঘ কি হয়েছে? দোস্ত, মায়া ম্যামকে দেখছি না, সে কোথায়? সে নেই, আসবে না। আর তোর এত দরদ উতলে পড়ছে কেন? তুই তো ম্যামকে ভালোই বাসিস না। রাফি, চুপ কর।
যে মেয়েটা তোকে সেই এটার থেকে ভালোবেসে আসছে, যে মেয়েটা তোর জন্য বাইরের দেশে না গিয়ে এখানেই থেকে পড়ালেখা করেছে তোর জন্য, হ্যাঁ তোর জন্য, তোর জন্য সে নামি দামি কলেজ থেকে এই কলেজে এসেছে, তোর জন্য, তোর ভালোবাসা পাওয়ার জন্য সে কলেজের শিক্ষকতা করেছে, তোকে ভালোবাসে বলেই সে তোর দেওয়া হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু সবশেষে সে কি পেল? কষ্ট আর কষ্ট। কি বলছিস এসব? মায়া ম্যাম তো আমি প্রথমবার এই কলেজেই দেখেছি। না, মায়াকে জানিস? মেঘা চৌধুরী? হ্যাঁ, যে মেঘা তোকে কল করে ভালোবাসি ভালোবাসি বলতো। আমার কাজিন, যাকে তুই ক্লাস 10-এ থাকতে প্রপোজ করেছিলি। ওই সময় তুই আবেগের বশে ওকে প্রপোজ করেছিলি, আর তোর সেই প্রপোজালটাকে সে সত্যি মনে করে তোকে ভালোবাসতে শুরু করেছিল। সে সিনিয়র বলে তোকে ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাচ্ছিল বলেই আমি আর মেঘা মানে তোর মায়া ম্যাম প্ল্যান করি এইসব। তার মানে এইটা সেই মেঘা? হ্যাঁ। বিশ্বাস কর, আমি এতদিন যা করেছি সব ওকে নিজের করে নেওয়ার জন্য। আমি শুধু নাটক করেছি। টনি আমার খালাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি মায়া ম্যামকে আমার ভালোবাসার গভীরতাটা বোঝানোর জন্য এসব করেছি। কিন্তু তুই জানিস না, মায়া তোর প্রেমের গভীরতায় এতটা ডুবে গেছে যে তোকে ছাড়া সে কিছুই কল্পনা করতে পারে না। প্লিজ রাফি, বল মায়া এখন কোথায়? সে নাই, সে চলে গেছে। আরে মজা না করে বল, সে কোথায়? সত্যি বলতেছি, সে চলে গেছে এয়ারপোর্টে। এতদিন তোকে ভালোবাসে বলে সে স্পেনে না গিয়ে এখানে ছিল। আজ যখন তোকে সে তার ভালোবাসাটা উপলব্ধি করাতে পারলো না, তার দেশে থাকার মানেটাও নেই। তাই সে কাল এসে তোকে বলতে চেয়েছিল সে আজ দেশ ছেড়ে তার বাবার কাছে চলে যাবে, কিন্তু তুই তো ওর একটা কথাও শুনলি না। কথাগুলো শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল। পাখিটাকে এতটা কষ্ট দেওয়া উচিত হয়নি। চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। আমি রাফিকে বললাম, ভাই ওর ফ্লাইট কয়টায়? 1 ঘন্টা পর। কি বলিস কি? হ্যাঁ। প্লিজ ভাই, ওকে যেতে না কর প্লিজ। কেমনি ওকে না করব? কেন করব? ভালোবাসি তাই। তাহলে ওকে নিচে গিয়ে আটকা। তোর জন্য আমার বোনটা কি কষ্টের মাঝে ছিল জানিস তুই? তোর জন্য সে কি পরিমাণ কান্না করেছে তুই কি দেখেছিস? সরি দোস্ত। সরি না বলে তাড়াতাড়ি গিয়ে ওকে আটকা। ওকে, আমি যাচ্ছি। আমার মায়াকে কোথাও যেতে দেব না। আমি তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। বাইকের স্পিড বাড়াতেই লাগলাম। চোখ দিয়ে পানি পড়ছে। আমি কি করলাম? নিজের অজান্তে মায়াকে এতটা কষ্ট দিয়ে দিলাম। আল্লাহ, সে যদি চলে যায় তাহলে আমি বাঁচবো না। আল্লাহ, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো? ওকে অনেক ভালোবাসি, অনেক। বাইকের গতি অতিরিক্ত মাত্রায় বাড়ানো ছিল। হঠাৎ করে সামনে একটা বাচ্চা এসে যাওয়ায় আমি গাড়িটা কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসি। আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে দেখি আমার রক্ত আশেপাশে মাখামাখি হয়ে গেছে। চোখ খুলতে কষ্ট হচ্ছে। মাথায় প্রচণ্ড ব্যথা। কোনো মতে চোখটা মেলে চারপাশে তাকায়। দেখে মনে হচ্ছে হাসপাতালে আছে। পাশে একজন নার্স ফায়ার চেক করছে। আমাকে চোখ খুলতে দেখে নার্সটি ডাক্তারকে ডাক দিল। ডাক্তার তাড়াতাড়ি এসে আমাকে চেক করলো। তারপর বলল, মেঘ সাহেব, আপনি খুব লাকি। আপনার স্ত্রী যদি সময় মতো আপনাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। আমার স্ত্রী? কে স্ত্রী? ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। মেঘা ম্যাম, একটু ভেতরে আসেন, আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। মেঘাকে ভিতরে আসতে দেখে বুকটা ধক করে উঠল। তার মানে মেঘাই আমাকে বাঁচিয়েছে। কিন্তু সে তো এয়ারপোর্টে ছিল। মেঘা আমার কাছে এসে বলল, এত পাগলামি করো কেন? যদি সময় মতো না আসতাম তাহলে আজকে তোমাকে। এই বলে সে কাঁদতে লাগলো। আমি মেঘার হাতটা আস্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, তুমি এসেছো মেঘা, সরি, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। প্লিজ মাফ করে দাও, আর কোনোদিনও কষ্ট দেব না। দেখো, হাত পা ভেঙে গুঁড়ো করে দেবো। কিন্তু তুমি অ্যাক্সিডেন্টের জায়গায় আসলে কিভাবে? তুমি তো এয়ারপোর্টে চলে গিয়েছিলে। হাদারাম, এয়ারপোর্টে গেছিলাম আব্বুকে আনতে। রাফি তোমাকে মিথ্যে বলেছে যাতে আমার কাছে ফিরে আসো। রাফি হারামিটাকে আমি ছাড়বো না। কি কি হয়েছে? আহ, কিছু না, মাথা ব্যথা করতেছে। এভাবে পাগলামি করতে হয়? তুমি কি মনে করেছো তোমাকে ছেড়ে চলে যাবো? জীবনেও না। সে কলেজ লাইফ থেকেই ভালোবেসে আসছি। আর তুমি গাধাটা কিছুই টের পাওনি। 3টা বছর একই কলেজে পড়েছি, তাও কোনো দিন আমাকে খেয়ালও করলে না। যখন ম্যাম হয়ে এলাম তখন খেয়াল করলে। সরি। পাশ থেকে ডাক্তার বলল, আপনারা কি স্বামী স্ত্রী না? মেঘা বলল, না, তবে ফিউচারে হবে। তাহলে ফর্মে যে ওইটা না করলে অপারেশন করতে দিত না। মেঘ সাহেব, আপনি কিন্তু খুব লাকি।
লাকি আর হলাম কই, ওর মতো ডেভিল মেয়েরে বিয়ে করে জীবনটা তেজপাতা করব আর কি। মেঘা রেগে গিয়ে বলল, কি বললে? আরে মজা করছিলাম। 1 মাস পর রাফি রিয়াজ সবাই আমাকে জ্ঞান দিচ্ছে। রাফি বলছে, দোস্ত আমার আপুটারে দেখিস, বিড়াল মারার সময় যেন কষ্ট না পায়। দোস্ত বিড়াল কই? রুমে। তুই সাহসী ছেলে, যা এবার বিড়াল মেরে নিজেকে জয় কর। আচ্ছা, বুক কাঁপছে, বাসর ঘরে ঢুকছি, লজ্জা লাগছে, না না ভয় লাগছে, হাত পা কাঁপছে। কোনো মতে ভেতরে ঢুকে আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। মেঘা, সরি মায়া ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে এভাবে ঢুকতে দেখে সে ঘোমটাটা সরিয়ে বলল, কি হয়েছে? কি কি খুঁজতেছো? বিড়াল। বন্ধুরা বলেছিল আজ রাতে বিড়াল মেরে জয় হতে, কিন্তু বিড়াল যে খুঁজে পাচ্ছি না। মায়া রেগে গিয়ে বলল, তা তুই এদিকে আয়। মায়ার রাগে কণ্ঠ শুনে ওর সামনে গেলাম। কান ধরে উঠবোস করা শুরু কর। কিন্তু কেন? করবি কি করবি না? কি আর করার, বাধ্য হয়ে তাই করতে লাগলাম। কি ডেভিল বউ, জীবনটাই তেজপাতা করে দিল। আমি বললাম, আচ্ছা ডেভিল ম্যাম। কি বললি? না মানে মায়া ম্যাম। কানে ধরে উঠবোস করার কারণ কি? কুত্তা, কারণ জানিস না আমাকে অনেক কষ্ট দিলি, এখনো পর্যন্ত প্রপোজ করিস নাই, তোরে আমি আরো শাস্তি দিব। এই না না, এসবের পর আর শাস্তি ভোগ করা পসিবল না। তাহলে চল। কোথায়? ছাদে। আচ্ছা চলো। আমাকে কোলে করে নিয়ে যা। পারবো না। কি বললি? নিচ্ছি নিচ্ছি। আমি মায়াকে কোলে নিয়ে ছাদে গেলাম। আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, তবে আমার মায়ের মতো সুন্দর না। মায়া এবার বলল, ওই যা, ওইখানে ফুল আছে, নিয়ে আয়। আমি বাধ্য ছেলের মতো ফুল নিয়ে আসলাম। এবার এবার বল। নে, এবার প্রপোজ কর। আমি ফুলটা এগিয়ে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি। হাতারা মেটে কোনো প্রপোজ হইলো? সুন্দর করে কর। এবার আমি হাঁটু গেড়ে বসে বললাম, আকাশ, তারা, চন্দ্র, বাতাস, আজকে সবাইকে সাক্ষী করে বলছি ভালোবাসি মায়া, তোমাকে ভালোবাসি। তোমার মায়ায় আমি হারাতে চাই আজীবন। একটু সুযোগ দেবে আমায়? মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি। আমিও কি? অনেক ভালোবাসি। ছেড়ে যাবে না তো? তোমার মায়াই পড়েছি মায়াবতী, ছেড়ে যাওয়ার কারণ যে আর নেই। ভাগ। তোমার। এখন থেকে শুধু আমার শাসন চলবে। যথা আজ্ঞা মহারানী। ফাজি। আমার ডেভিল ম্যাডামের ফাজিল স্টুডেন্ট আমি। এভাবে বাঁচতে চাই আজীবন হাত ধরে। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক আজীবন। তো আপনাদের জন্য একটি স্পেশাল মেসেজ, আর সেটা হলো আমার গল্প শুধু আমার চ্যানেলেই চলে। তা ব্যতীত যদি অন্য কোনো চ্যানেলে আমার গল্প দেখেন বা আমার ভয়েস পান, তো আমাকে কমেন্ট করে জানাবেন আর ওই চ্যানেলের লিঙ্কটা দিবেন। তারপরে তার ব্যবস্থা করার দায়িত্ব আমার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।